সকাল ৮টা ১০ মিনিট। পুরান ঢাকার লালবাগের এক সিপা গলির টিনশেড ভাড়া বাসায় নয়ন শুয়ে শুয়ে ভাবছে। যেই শহরের প্রতিটা ইট কেনার ক্ষমতা আমার পকেটে, সেই শহরের এক ছিলতে টিনের গড়ে আমি আজ বড় অসহায়। আমার নাম নয়ন আহমেদ, নাকি অন্তর চৌধুরী? এই পরিচয়টা আজ আমার নিজের কাছে এক মস্ত বড় ধাঁধা। আমি তো শুধু চেয়েছিলাম নিখাত ভালোবাসা, যে আমার ব্যাংক ব্যালেন্স দেখে আসবে না, আসবে আমার হৃদয় দেখে। কিন্তু আমি জানতাম না, হিরে খুঁজতে গিয়ে আমাকে কয়লার আগুনে এভাবে পুড়তে হবে। আজ আমার এক হাতে রাজপ্রাসাদের চাবি, অন্য হাতে ভালোবাসার জরাজীর্ণ সংসারের দায়। আমি কাউকে ঠকাইনি, কাউকে মিথ্যা স্বপ্ন দেখাইনি, কিন্তু পরিস্থিতি আজ আমাকে জীবনের মঞ্চে এমন এক অভিনেতা বানিয়ে দিয়েছে, যেখানে সত্য বললে আমি হারাবো ভালোবাসা, আর মিথ্যে বললে হারাবো নিজেকে। এখন দেখার পালা, এই ছদ্মবেশের আড়ালে ডাকা পড়া মানুষটা কি শেষ পর্যন্ত রাজা হয়ে ফিরবে, নাকি ভালোবাসার কাঙ্গাল হয়েই থেকে যাবে। এই হলো গল্পের নায়ক নয়ন আহমেদ অন্তর। ছদ্মনাম নয়ন, বয়স ২৮। আপাত দৃষ্টিতে সে বেকার ও নিরীহ। পরনে চেক লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। পুরান ঢাকার এই ঘিঞ্জি গলিতে তার ঘরের টিনের চালের ওপর দিয়ে একটা বিড়াল দৌড়ে যাওয়ার শব্দে নয়নের ঘুম ভাঙে। ঘরের সিলিং ফ্যানটা ক্যাচক্যাচ শব্দ করে ঘুরছে। বাতাস নেই বললেই চলে। মশারিটা এক পাশ থেকে ছিঁড়ে ঝরে আছে। নয়ন চোখ ডোলে উঠে বসে। পাশের রান্নাঘর থেকে বাসন কোসন নাড়াচাড়ার খটখট শব্দ আসছে। শব্দের ধরন বলে দিচ্ছে নয়নের একমাত্র স্ত্রী মেহেরের মেজাজ ভালো নেই। নয়ন বিছানা ছেড়ে ধীর পায়ে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। ভ্যাপসা গরমে মেহের রুটি বেছে চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে আছে। আজকে কি গ্যাস আছে লাইনে, নাকি আবার স্টোভ ধরাতে হবে? গ্যাস থাকলে তো রান্না সেই ৭ সকালে শেষ হতো। এই টিমটিমে আগুনে ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, শরীরটা ঘেমে বিষ হয়ে গেল। আর ওনার কোনো খবরই নেই। ঘুম থেকে উঠেছেন নবাবজাদা? আসলে কাল রাতে ঘুমটা ভালো হয়নি, টিনের চালে বৃষ্টির শব্দে। ও, বৃষ্টির শব্দে ওনার ঘুম হয় না। গুলশানের এসি রুমে থাকলে তো আর শব্দ হতো না, তাই না? বাপের জন্মে তোর টিনের ঘর ছাড়া কিচ্ছু দেখোনি, এখন ন্যাকা কান্না করছো? মেহের, সকালবেলাতে শুরু করলে? আমি তো শুধু জানতে চাইলাম। কি জানতে চাইলে? হ্যাঁ, কি জানতে চাইলে তুমি? ঘরে চাল নেই জানো তো সেটা। পেঁয়াজ শেষ হয়েছে ৩ দিন আগে। লবণের বয়মটা ঝাড়া দিলেও লবণ বের হয় না। আর তুমি জানতে এসেছো গ্যাস আছে কি না? লজ্জা করে না তোমার? আমি আমি আজই কিছু একটা ব্যবস্থা করব মেহের। রফিকের কাছে কিছু টাকা পাওনা ছিল, ও বলেছে আজ দেবে। মেহের তাওয়ায় রুটিটা সজোরে আছাড় মারে নয়নের দিকে। রফিক? এই রফিকের দোহাই গত ৬ মাস ধরে শুনছি। আর কত মিথ্যা বলবে? তুমি একটা অপদার্থ নয়ন, একটা আস্ত অপদার্থ। আমার বান্ধবীরা যখন হাজবেন্ডের সাথে লং ড্রাইভে যায়, আমাকে তখন চিন্তা করতে হয় কাল সকালে নাস্তা কি খাবো। আমার বাবার দেওয়া খাটটা ছাড়া এই ঘরে আর আছেটা কি বলো তো? মেহের, পরিস্থিতি সবসময় এক থাকে না। আল্লাহ চাইলে। আল্লাহর নাম মুখে আনবে না তুমি। আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা নিজেরা কিছু করে। তুমি কি করো? হ্যাঁ, সারা দিন টোটো করে ঘুরো আর ওই ভাঙা ফোনটা নিয়ে গুতাগুতি করো। আমার কপালটা খারাপ ছিল যে তোমার মতো গরিব খ্যাত ভিখারি অপদার্থকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। বাবা মা কত করে বলেছিল সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে। আমিই কথা ছিলাম। তোমার ওই মায়া মায়া চেহারায় মজে গিয়েছিলাম। প্রেম ভালোবাসা সব ধুয়ে পানি খাচ্ছি এখন। প্লিজ আস্তে কথা বলো, পাশের বাসার ভাবি শুনলে। শুনুক, সবাই শুনুক। পাশের বাসার ভাবি তো রোজই শুনে। তার স্বামী তো প্রতি মাসে শাড়ি কিনে দেয়। আর তুমি গত ঈদে একটা সুতির শাড়ি দিতে পেরেছিলে, পারোনি। উল্টো আমার জমানো টাকা থেকে বিড়ি খাওয়ার পয়সা নাও। আমি বিড়ি খাই না মেহের। চুপ করো, একদম চুপ। আর একটা কথা বলবে না। সরে যাও সামনে থেকে। তোমার মুখ দেখলে আমার পিত্তি জ্বলে যায়। যাও, বাথরুমে বালতিতে পানি ধরা আছে, ওইটাই শেষ পানি। এরপর মোটর চালালে বাড়িওয়ালা এসে গালাগালি করবে। বিল তো বাকি ৩ মাসের। একটু চা হবে? মাথাটা খুব ধরছে। চা? ঘরে চিনি নেই। লিকার খাবা? তিতকুটে লিকার?
নাকি সেটাও কিনে আনতে হবে? যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। নয়ন আর কথা বাড়ায় না। সে জানে এখন কিছু বলা মানে আগুনে ঘি ঢালা। মেহেরের এই রূপটা বিয়ের আগে ছিল না। অভাব মানুষকে কতটা নিচে নামতে পারে তা মেহেরকে না দেখলে বিশ্বাস করা কঠিন। নয়ন চুপচাপ বাথরুমের দিকে পা বাড়ায়। ভাঙা আয়নাটা নিজের মুখের দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই মুখটা দেখার জন্য দেশের রাঘব বোয়ালরা মাসের পর মাস অপেক্ষা করে, আর তার ঘরের স্ত্রী তাকে রোজ সকালে অপদার্থ বলে গালি দেয়। এই গল্পটা একটু অন্যরকম। সবাই অপেক্ষা করুন, একটি ধামাকা টুইস্ট আসতে চলেছে, আর পরিচয় ধীরে ধীরে বুঝতে পারবেন। ততক্ষণে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাথরুমে চোখে মুখে পানি দিয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর থেকে বের হয়। মেহের তখনও রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে, তবে তার দাঁড়ানোর ভঙ্গিতে এখন রাগের চেয়ে অস্থিরতা বেশি। হাতে একটা খুন্তি নাড়াচাড়া করছে। শোনো, একটা কথা আছে, দাঁড়িয়ে না থেকে এদিকে এসো। কি হয়েছে? আজ দুপুরে লিজা আসবে, ফোন করেছিল একটু আগে। লিজা আপা? হঠাৎ? আগে তো বলনি। আগে কি আমি জানতাম? ও এইমাত্র জানালো ও এদিকে আসছে শপিংয়ে। দুপুরে আমার এখানে হয়ে যাবে। এখন কথা সেটা না, ঘরে তো চাল ডাল ছাড়া কিছুই নেই। ও কি এসে আমার শুকনো মুখ দেখবে? তো কি করতে হবে বলো? মেহমান যখন আসবে। কি করতে হবে মানে? জ্ঞান নেই তোমার? বাজারে যাও এক্ষুনি, একটা বড় দেশি মুরগি আনবে, পোলাওয়ের চাউল আনবে, দই আর বড় বোতলের কোক আনবে। ওই এসি ছাড়া খেতে পারে না, অন্তত ঠান্ডা কোকটা তো গেলাতে হবে। নয়ন পকেটে হাত দিয়ে আমতা আমতা করে বলে, কিন্তু মেহের, আমার মানিব্যাগে তো সব মিলিয়ে 200 টাকার মতো আছে। এত কিছু এই টাকায়? 200 টাকা? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? লিজের ড্রাইভারও তো মনে হয় পকেটে এর চেয়ে বেশি টাকা রাখে। 200 টাকা কি হবে? মুরগির পাও তো পাওয়া যাবে না এখনকার বাজারে। আস্তে মেহের, আমি দেখছি কি করা যায়। মকবুল ভাইয়ের দোকান থেকে যদি কিছু হাওলাত। বাকি? হাবার বাকি? ছি, লিজা যদি শোনে যে বাকিতে বাজার করে খাইয়েছি, আমার মান সম্মান কিছু থাকবে? ও গুলশানে থাকে, 5 স্টার হোটেলে খায়, আর আমি ওকে বাকির মুরগি খাওয়াবো? তাহলে কি করব বলো? বেতন তো পাইনি এখনো। যা পারো করো, টাকা ধার করো, কিডনি বেচো বা চুরি করো, আমার দেখার সময় নেই। টেবিলে ভালো খাবার চাই, ব্যাস। লিজা যেন বুঝতে না পারে আমরা একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকি। আমার বান্ধবীদের কাছে আমি আর ছোট হতে পারবো না। আচ্ছা, আমি যাচ্ছি, শার্টটা পরে নেই। আর শোনো, ওই তালি দেওয়া চেক শার্টটা পরবে না। হারবাড়িতে যেটা গত ঈদে আমার ভাই দিয়েছিল ওটা পরো। লিজার সামনে অন্তত ফকির সেজে থেকো না, হো এমনিতে আমাদের করুণা করে। আচ্ছা, আমি আসছি। কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে নয়ন মকবুলের চায়ের দোকানের টঙের সামনে এসে দাঁড়ায়। সকালের রোদের রাস্তাটা এখন ব্যস্ত। রিক্সা, হিউম্যান হুলার আর মানুষের কোলাহল। নয়নের পরনের সেই পুরনো শার্ট কলারটা একটু ছেঁড়া, কিন্তু তার চোখের চশমাটা বেশ দামি, যদিও ফ্রেমটা ইচ্ছে করে নোংরা করে রাখা। চায়ের দোকানদার মকবুল নয়নকে খুব স্নেহ করে। সহজ সরল মানুষ। কি মামা, আজকাল চেহারাটা মেঘলা মেঘলা লাগে। ভাবি সকালে নাস্তা দেয় নাই? দিয়েছে মামা, সাথে কিছু করার কথা ফ্রি ছিল। 1 কাপ লিখার দাও তো, চিনি কম দেবা। সংসার বলো জ্বালার জায়গা মামা, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পলায় আসে। এই যে আমার মায়ের আর বিয়া দিতে পারতাছি না টাকার লেখা, ছেলেপক্ষ যৌতুক চায়। চিন্তা করো না মকবুল ভাই, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। তোমার আল্লাহ ভরসা আর পেট ভরে না মামা। দুনিয়াটা টাকার, টাকা যার দুনিয়া তার। নাও চা খাও। চা খেতে খেতে নয়ন আর চোখে এদিক ওদিক তাকায়। কেউ তার দিকে খেয়াল করছে না। সে পকেট থেকে তার সেই ভাঙা নোকিয়া ফোনটা বের করে। বাহ্যিক দৃষ্টিতে এটা 2006 সালের মডেল, কিন্তু এর ইন্টারনাল হার্ডওয়্যার সম্পূর্ণ কাস্টম মেড। সে বাথরুমের বাহানায় দোকানের পেছনে একটু নির্জন জায়গায় যায়। ফোনে কানে দিতেই গলার স্বর বদলে যায়, ভারী গম্ভীর আদেশের সুর। হ্যালো রায়হান। গুড মর্নিং স্যার। স্যার, জাপানিজ ইনভেস্টররা মিটিংয়ের জন্য তাড়া দিচ্ছে। আপনি না থাকলে ওরা সাইন করবে না। ওদের বলে দাও অন্তর চৌধুরী ভিডিও কনফারেন্সও মিটিং করে না। আমি যখন ফিরবো তখন মিটিং হবে। আর যদি ওদের তোর শুতে না পারে তবে গেট লস্ট। আমার প্রজেক্টের ভ্যালু ওদের ইনভেস্টমেন্টের চেয়েও বেশি, বুঝলে? জি স্যার, বুঝেছি। স্যার, আরেকটা ব্যাপার, লালবাগের ওই ইসলাম এরিয়াটা নিয়ে লোকাল পলিটিশিয়ান ঝামেলা করছে, ওরা উচ্ছেদ করতে চায়। শোনো রায়হান,
ওই এরিয়াতে আমার ছোটবেলায় কিছু স্মৃতি আছে। ওখানকার একটা ইটও যদি কেউ নাড়ায় তবে এই পুরো মিনিস্ট্রি আমি কাঁপিয়ে দেব। লোকাল থানাকে বলে দাও ওটা অন্তর গ্রুপ। লোকাল থানাকে বলে দাও ওটা অন্তর গ্রুপের প্রোটেকশনে আছে। আর মকবুল নামে এক লোক আছে ওখানে, ওর মেয়ের বিয়ের জন্য গোপনে 5 লাখ টাকা পাঠিয়ে দাও। সোর্স যেন কেউ না জানে, বেনামি ডোনেশন হিসেবে যাবে। জি স্যার, এক্ষুনি করছি। স্যার আপনি কবে ফিরবেন? ম্যাম কি এখনো? রায়হান, পার্সোনাল প্রশ্ন করো না, কাজ শেষ করো। ফোনটা কেটে নয়ন পকেটে রাখে। বুক ভরে শ্বাস নেয়। সে জানে এক ইশারা করলে এই পুরো এলাকা সে কিনে ফেলতে পারে, কিন্তু সে তা করবে না। সে আবার দোকানের সামনে এসে বসে। হঠাৎ একটা কালো চকচকে মার্সিডিজ বেঞ্জ এসে থামে ঠিক চায়ের দোকানের সামনে। আশেপাশে রিক্সাওয়ালারা হা করে তাকিয়ে আছে। গাড়ি থেকে স্যুটটাই পরা এক হ্যান্ডসাম যুবক নামে, তার হাতে একটা দামি ফাইল। লোকটি সোজা নয়নের দিকে এগিয়ে আসতে থাকে। নয়ন চোখ দিয়ে তীব্র ইশারা করে থামতে বলে। তার চাহনিতে এমন কিছু ছিল যে লোকটা থমকে যায়। নয়ন চোখের পলকে বুঝিয়ে দেয়। এক পাও এগোবে না। অফিসারটি সাথে সাথে পরিস্থিতি বুঝে ফেলে। সে তার বসের এই ছদ্মবেশ নষ্ট করতে চায় না। সে অত্যন্ত চতুরতার সাথে নিজের গতিপথ বদলে ফেলে এবং মকবুলের দিকে এগিয়ে যায়। ভাই, ওই রোডে কি কোনো ভালো মিষ্টির দোকান আছে? আমার বস পুরান ঢাকার মিষ্টি খেতে চেয়েছেন। জি স্যার আছে, ওই যে মোড় ঘুরলে মরণ চাঁদের দোকান, সেরা মিষ্টি পাওয়া যায় ওইখানে। ধন্যবাদ। অফিসারটি যাওয়ার আগে আর চোখে নয়নের দিকে তাকিয়ে সামান্য মাথা নিচু করে সম্মান জানায়, যা কেবল নয়নই খেয়াল করে। দেখছো মামা, বড় লগ্য কারবার। গাড়ির থেকে নাইমা মিষ্টির দোকান খুঁজে, আর আমার রিক্সা ভাড়ার লিগা চালাই। বড় লোকদেরও অনেক জ্বালা থাকে মকুল ভাই, তাদের ক্ষুধা পেটে থাকে না, মনে থাকে। চলি, বাসায় মেহমান আসবে আজকে, কিছু বাজার সদাই করতে হবে। নয়ন যখন চা খেয়ে বাসা ফিরছিল তখন ঘড়িতে 1টা বাজে। বাসায় আজ মেহেরের ছোটবেলার বান্ধবী লিজা আসবে। লিজা বড় লোকের মেয়ে, গুলশানে থাকে। মেহের সকাল থেকে ঘরদোর পরিষ্কার করে সাজানোর চেষ্টা করছে, যাতে তার দারিদ্র্য কিছুটা হলেও ঢাকা পড়ে। লিজার বয়স 24, অত্যন্ত আধুনিক ও সুন্দরী। পরনে দামি সালোয়ার কামিজ, হাতে গুচি ব্র্যান্ডের ব্যাগ। এক সময় অহংকারী ছিল, কিন্তু এখন বাস্তবতাকে অন্যভাবে দেখতে শিখেছে সে। লিজা সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। তোর বাসাটা বেশ ছোট হলেও ছিমছাম আছে রে মেহের, কিন্তু এত গরমে এসি ছাড়া থাকিস কি করে? আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। মেহের হাত পাখা দিয়ে লিজাকে বাতাস করতে করতে বলে, আসলে আমাদের তো আর তোর মতো অডেল টাকা নেই লিজা। আর তাছাড়া ডাক্তার বলেছে এসিতে থাকলে আমার অ্যালার্জি বাড়ে, তাই ন্যাচারাল বাতাসই ভালো। তোর জামাই কি করে এখন? সেই ছোটখাটো পিএনগিরি করছে? হ্যাঁ, ও তো খুব লয়াল। বস ওকে খুব পছন্দ করে, তাই অন্য কোথাও যেতে চায় না। আসলে ও খুব সিম্পল থাকতে পছন্দ করে, বুঝলি? কিন্তু সিম্পল থাকা আর কষ্টে থাকা এক নয় রে মেহের। তোর চোখের নিচে কালি পড়েছে, তুই কি হ্যাপি? হ্যাঁ, অবশ্যই হ্যাপি। নয়ন আমাকে খুব ভালোবাসে, আর টাকা পয়সা তো আজ আছে কাল নেই, ভালোবাসাটাই আসল। ঠিক এই সময় দরজায় শব্দ হয়। নয়ন ভেতরে ঢোকে। তার হাতে একটা পলিথিন ব্যাগ, যা থেকে কিছু সাগার কটা আলু উকে দিচ্ছে। নয়নের ঘামে ভেজা শরীর, শার্টের বগলের কাছে ঘামের দাগ স্পষ্ট। আসসালামু আলাইকুম, লিজা আপা এসেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা বসুন, আমি বাজারটা রেখে আসছি। নয়নের রান্নাঘরের দিকে যেতে নিলেই ঘটে বিপত্তি। পলিথিনটা মুখ খুব পাতলা ছিল, তার ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে যায়। গড়গড় করে মেঝেতে ছড়িয়ে পড়ে আধ পচা কয়েকটা আলু আর কিছু ধুলো মাখা বেগুন। পচা আলুর একটা উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। মিহির লজ্জায় আর অপমানে লাল হয়ে যায়। সেই মুহূর্তে ভুলে যায় লিজা বসে আছে। তোমাকে আমি 1000বার বলেছি ভালো বাজার আনতে। মেহমান এসেছে ঘরে, আর তুমি এই পচা আলু নিয়ে এসেছো? ছি ছি ছি, তোমার কি কোনো সেন্স নেই? আসলে মেহের, আমি খেয়াল করিনি, দোকানদার হয়তো। দোকানদারের দোষ দিও না, দোষ তোমার। তুমি সস্তা খুঁজতে গিয়ে পচা জিনিস আনো। লিজা, দেখলি আমার অবস্থা? এই ভিখারির সাথে আমার সংসার করতে হয়। তুই জিজ্ঞাসা করছিলি না আমি হ্যাপি কিনা? এই পচা আলুর গন্ধেই আমার হ্যাপিনেস। মেহের চুপ কর, কি বলছিস এসব ভাইয়ের সামনে? কেন চুপ করব? তুই জানিস না ও আমাকে কি পরিমাণ কষ্ট রেখেছে? আমার বাবা কত শখ করে বিয়ে দিয়েছিল, আর ও
আমাকে বস্তির জীবন দিয়েছে। নয়ন কোনো প্রতিবাদ করে না। সে ধীর স্থিরভাবে নিচু হয়ে আলোগুলো গোড়াতে থাকে। তার মুখে কোনো রাগ নেই, আছে কেবল এক গভীর বিষাদ। সে জানে মেহেরের এই রাগ মিথ্যা নয়, কিন্তু মেহেরের এই অপমানও তার প্রাপ্য নয়। লিজা অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকে। অন্য কোনো পুরুষ হলে এতক্ষণে পাল্টা চিৎকার করত অথবা ঘর থেকে বেরিয়ে যেত, কিন্তু এই লোকটা চুপচাপ সব সহ্য করে নিচ্ছে, শুধু মেহেরকে ভালোবাসে বলে। লিজার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে তার দামি ব্যাগটা সোফায় রেখে এগিয়ে যায়। লিজা নয়নের সামনে নিচু হয়ে বসে একটা আলু হাতে তুলে নেয়। থাক ভাইয়া, আপনি একা তুলবেন না, আমি হেল্প করছি। লিজা, তুই এসব কি করছিস? তোর হাতে ময়লা লাগবে, ছাড় ওসব। ময়লা সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায় মেহের, কিন্তু মানুষের মনে আঘাত দিলে সেটা পরিষ্কার করা কঠিন। ভাইয়া আপনি উঠুন, আমি তুলে দিচ্ছি। আসলে মেহের, আমি খেয়াল করিনি। দোকানদার হয়তো। না না লিজা আপা, আপনি এখানে করবেন, আপনি মেহমান, প্লিজ উঠুন। মেহমান হলেও আমি মানুষ, আর আপনিও মানুষ। মেহের, তুই একটু বেশি করেছিস। ভাইয়া হাত ধুয়ে আসুন, আমরা একসাথে খাবো। তুই ওই পচা আলুর তরকারি খাবি? তোর হাতে রান্না হলে বিষও খাবো, কিন্তু ভাইয়াকে আর একটা কটু কথাও বলবি না, আমার সামনে তো নয়। এরপর দুই বান্ধবী মিলে রান্না করে। খাওয়ার টেবিলে পরিবেশনটা থমথমে হয়ে থাকে। লিজা লক্ষ্য করে নয়ন নিজে ডিমের কুসুমটা মেহেরের পাতে তুলে দিচ্ছে। মেহের সেটা খেয়ালও করছে না, সে গজগজ করছে। লিজার মনে হয় হিরে চেনার ক্ষমতা মেহেরের নেই। সে কয়লা ভেবে হিরেটাকে গায়ে ঠেলছে। রাত 12:45। লিজা চলে যাওয়ার পর মেহের আর নয়নের মধ্যে আর কোনো কথা হয়নি। রাত গভীর হয়েছে, বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয়। জানালার কাজ ঝনঝন করছে বাতাসের তোড়ে। মেহের খাটে শুয়ে আছে, গায়ে একটা পাতলা চাদর। নয়ন ফ্লোরে একটা মাদুরার চাদর বিছিয়ে শুয়ে আছে। মাঝখানে দূরত্বটা যেন কয়েক আলোক বর্ষের। কেন যে মরতে গেলাম ওই ছেলেকে বিয়ে করে। লিজার ড্রেসটা দেখেছিস? 15,000 টাকা দাম, আর আমি পরে আছি 150 টাকার নাইটি। জীবনটা তেজপাতা হয়ে গেল আমার। মেহের ঘুমাও, কাল সকালে কথা হবে। তোমার সাথে কথা বলতো আমার ঘৃণা হয়। শুধু ডিভোর্স দিলে বাবা কষ্ট পাবে, তাই সহ্য করে যাচ্ছি, না হলে কবেই চলে যেতাম। মেহের, মুখ সামলে কথা বলো। ডিভোর্স শব্দটা মুখের মোয়ানা। বাবার দোহাই দিয়ে মহান সাজার চেষ্টা করো না। চলে যেতে চাইলে দরজা তো খোলাই আছে। কি বলে? দরজা খোলা আছে? আমাকে ঘাট ধাক্কা দিতে চাও? এই সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তার আবার এত বড় গলার জোর। গলা আমার উচিত ছিল মেহের, শুধু তোমার সম্মানের কথা ভেবে নিচু করে ডেকেছিলাম, কিন্তু তুমি সেটাকে আমার দুর্বলতা ভাবছো। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। রোজ রোজ আমাকে অপমান করে কি শান্তি পাও তুমি? শান্তি? এই সংসারে এসে শান্তি শব্দটাতে ভুলে গেছি। আত্মসম্মানের কথা বলছো? পকেটে যার কানাকড়ি নেই, তার আবার কিসের আত্মসম্মান? হ্যাঁ, আজ লিজা যখন আমার দিকে করুণার চোখে তাকাচ্ছিল, তখন কোথায় ছিল তোমার ওই আত্মসম্মান? আমার বান্ধবীরা যখন স্বামীর গাড়িতে চড়ে শপিংয়ে যায়, আর আমি যখন বাসের হ্যান্ডেল ধরে ঝুলে ঝুলে বাপের বাড়ি যাই, তখন কই থাকে তোমার সম্মান? গাড়ি বাড়ি আর টাকা, এটাই কি তোমার কাছে সব? আমার ভালোবাসা, আমার সততা, এই 6টা মাস যে আমি তোমার জন্য হাড়ভাঙ্গা খাটুনি কাটছি, এগুলোর কি কোনো দাম নেই তোমার কাছে? ভালোবাসা দিয়ে পেট ভরে না নয়ন, সততা দিয়ে বাড়ি ভাড়া দেওয়া যায় না। তোমার এই সস্তা সেন্টিমেন্টাল ডায়লগ সিনেমায় চলে, বাস্তবে না। বাস্তবে টাকার দরকার। আমার লিপস্টিক শেষ হয়ে গেছে 1 মাস আগে, চাইতে পারিনি লজ্জায়, কারণ জানি চাইলেই তুমি সেই করুণার মুখ করে বলবে সামনের মাসে দিবে। এই সামনের মাস আর কবে আসবে? আসবে মেহের, খুব শীঘ্রই আসবে। যেদিন আসবে সেদিন হয়তো এই নয়নকে আর চিনতে পারবে না তুমি, কিন্তু মনে রেখো, টাকার গরমে মানুষ অন্ধ হতে পারে, কিন্তু আমি অন্ধ নই। আমি সব দেখছি, সব মনে রাখছি। ওরে বাবা, হুমকি দেওয়া হচ্ছে? কি করবে তুমি? লটারি জিতবে নাকি ডাকাতি করবে? তোমার দ্বারা কিছুই হবে না নয়ন, তুমি একটা ব্যর্থ মানুষ, একটা লুজার। আমার কপালটা পোড়া যে তোমার মতো লুজারের গলায় ঝুলেছি। ব্যর্থ কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু আজ তুমি যা বললে তা আমি ভুলবো না কোনোদিনও। তুমি বাবাকে কষ্ট দিতে চাও না বলে আছো, আমাকে ভালোবাসে না। ঠিক আছে, আমিও দেখবো এই ঘৃণা নিয়ে তুমি কতদিন টিকতে পারো। বেশি দিন টিকবো না, চিন্তা করো না। যেদিন আমার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যাবে,
সেই দিন তোমার এই টিনের ঘর আর মিথ্যা ভালোবাসার সংসার লাথি মেরে ভেঙে দিয়ে চলে যাব। এখন চুপ করো, তোমার গলার আওয়াজ শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। লাইট নিভাও আর নিজের ওই চাদর মুড়ি দিয়ে পড়ে থাকো, তোমার ছায়াটাও যেন আমার গায়ে না লাগে। আল্লাহ একদিন তোমাকে বোঝাবে মেহের, হিরে আর কাচের তফাৎটা কি। শুধু দোয়া করি সেদিন যেন অনেক দেরি না হয়ে যায়। রাখো তোমার ছায়া, নিজের জন্য দোয়া করো যেন কাল সকালে বাজার করার টাকাটা অন্তত জোগাড় করতে পারো। ফিলোসফি না ছেড়ে ঘুমাও এখন। নয়ন অন্ধকার ছাদের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটা টিনের ছিদ্র দিয়ে চুইয়ে পড়ছে ঘরের এক কোণে। নয়ন উঠে গিয়ে সেখানে একটা বালতি বসিয়ে দেয়। টপ 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 শব্দটা বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত বিষাদ তৈরি করে। নয়নের মনে পড়ে বিয়ের প্রথম দিনের কথা। মেহের তখন বলেছিল, ডাল ভাত খেলো তোমার সাথে থাকবো। আজ সেই ডাল ভাতেই এত অরুচি। হঠাৎ নয়নের বালিশের নিচে রাখা ফোনটা ভাইব্রেট করে ওঠে। এত রাতে কে? নয়ন সাবধানে ফোনটা বের করে আলো কমায়। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, কিন্তু কথাগুলো পড়ে নয়ন বুঝতে পারে এটাকে লিজা মেসেজ করেছে। ভাইয়া আমি লিজা। মিহির ফোন করে আপনার নাম্বারটা নিয়েছিল গোপনে। আজ দুপুরে যা হলো তার জন্য আমি লজ্জিত। প্লিজ মন খারাপ করবেন না। মিহির আসলে আপনাকে খুব ভালোবাসে, শুধু অভাব আর পরিস্থিতির কারণে মেজাজ ঠিক রাখতে পারে না। ও মনের দিক থেকে খারাপ না, আপনি ওকে ভুল বুঝবেন না। শুভরাত্রি। নয়ন অবাক হয়ে মেসেজটার দিকে তাকিয়ে থাকে। লিজা, সেই অহংকারী লিজা যে এক সময় নয়নের দিকে তাকাতো না, সে আজ তাকে সান্ত্বনা দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? নয়ন আলতো করে রিপ্লাই টাইপ করতে গিয়েও থেমে যায়। সে ফোনটা রেখে দেয়, কিন্তু তার অজান্তেই লিজার প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়। আর লিজার মনেও হয়তো জন্ম নিচ্ছে এক নিষিদ্ধ ভালো লাগা, যা আগামী দিনে তাদের তিনজনের জীবনকে ওলট পালট করে দেবে। বৃষ্টির বেগ বাড়ে, সাথে বাড়ে আমার বুকের ভেতরের জ্বর। আমি জানি এই ছদ্মবেশ আর বেশি দিন চালানো যাবে না, কিন্তু খেলাটা যে কেবল শুরু হলো। এত তাড়াতাড়ি কি শেষ করা যায়? এসবের মাঝেই 15 দিন কেটে যায়। গত 15 দিনে সংসারের অভাবের মেঘ কাটেনি, বরং আরও ঘনীভূত হয়েছে। আর লিজা নয়নের সাথে বিভিন্নভাবে কল মেসেজ করে কথা বলার চেষ্টা করেছে। 2 থেকে 3 দিন বাড়িতেও এসেছে, যার ফলে নয়ন আর লিজার মধ্যে হালকা ভালো সম্পর্ক হয়েছে। তবে আজ লিজার জোড়াজুড়িতে মেহের আর নয়ন শপিং মলে এসেছে। বসুন্ধরা সিটির লেভেল ফ্লোরের এক অভিজাত শাড়ির দোকানে তারা দাঁড়িয়ে আছে। এসির ঠান্ডা বাতাস আর চারপাশের চাকচিক্য নয়নের লুঙ্গি আর সস্তা শার্টের সাথে বড্ড বেমানান। মেহেরের চোখ আটকে গেছে একটা নীল রঙের জর্জের শাড়ির ওপর, যাতে সোনালি সুতার ভারী কাজ করা। সেলসম্যান মেকি হাসি দিয়ে বলে, ম্যাম, চয়েস আছে আপনার। এটা আমাদের এই ঈদের লেটেস্ট কালেকশন, পিওর ইন্ডিয়ান জর্জেট। গায়ে দিলে মনে হবে রাজকন্যারা নেমে এসেছে। লিজা দেখ তো, কালারটা আমাকে বাড়িয়েছে না? নয়ন কেমন লাগছে? তোমাকে তো যে কোনো রঙে সুন্দর লাগে মেহের, নীল রঙে আরও উজ্জ্বল লাগছে। এটার দাম কত ভাই? ম্যাম, দাম একেবারে ফিক্সড, ডিসকাউন্ট দিয়ে 15,500 টাকা পড়বে। দামের অঙ্কটা শুনে নয়নের বুকের ভেতরটা ধক করে ওঠে। তার পকেটে সব মিলিয়ে আছে মাত্র 520 টাকা, যা দিয়ে রিক্সা ভাড়া আর হয়তো ফুচকা খাওয়া যাবে। মেহেরের মুখের হাসিটা মুহূর্তেই মলিন হয়ে যায়। সে নয়নের দিকে তাকায়, চোখে একরাশ প্রত্যাশা। নয়ন, আমার কাছে তো জমানো কিছু নেই, তোমার কাছে কি? মেহের, তুমি তো জানো মাসের শেষ, পকেটে তো এত টাকা নেই। আমরা কি অন্য কোনো দোকানে দেখবো? সুতির মধ্যে সুন্দর ছিল। ও হ্যালো স্যার, এই শাড়ি আপনাদের রেঞ্জের বাইরে। শোরুমের টাইম নষ্ট করবেন না। সুতির শাড়ি বা প্রিন্টের শাড়ি চাইলে নিউ মার্কেটে যান বা ফুটপাতে দেখেন। এখানে এসির বাতাস খেতে আসবেন না। মেহের লজ্জায় আর অপমানে তার কান গরম হয়ে ওঠে। সে শাড়িটা নামিয়ে রাখে, তার চোখ ফেটে পানি আসার উপক্রম। দেখছো, শুনছো ও কি বললো? তোমার জন্য, একমাত্র তোমার জন্য আজ আমাকে এই অপমান সহ্য করতে হলো। কেন নিয়ে এসেছো এখানে? যদি কেনার মরদি না থাকে? মেহের, আমি তো আসতে চাইনি, লিজা আবার জোর করলো। চুপ করো, একদম চুপ। লিজার ঘাড়ে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, লিজা তো চেয়েছিল আমার একটু ভালো সময় কাটুক, কিন্তু আমার কপালে যে তুমি আছো তা কি ও জানে? চলো এখান থেকে, আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। পকেটে টাকা নেই ভাবলাই নবাবের। লিজা এতক্ষণ চুপচাপ পাশের র্যাকে কাপড় দেখছিল। সেলসম্যানের শেষ কথাটা তার কানে তীরের মতো বেঁধে। সে দ্রুত এগিয়ে আসে, তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে।
সেলসম্যানের দিকে এগিয়ে গিয়ে কাউন্টারে জোরে থাপ্পড় দেয়। এক্সকিউজ মি, আপনি কি বললেন? আর একবার বলুন তো। না মানে ম্যাম, ওনারা তো কিনতে পারবে না, তাই বলছিলাম। কিনতে পারবে কি পারবে না সেটা জাজ করার আপনি কি? আপনার দোকানের মালিক আপনাকে কাস্টমার ইনসাল্ট করার জন্য ট্রেনিং দিয়েছে, তাই না? এই শাড়িটা প্যাক করুন এক্ষুনি। ম্যাম কিন্তু দাম। লিজা ব্যাগ থেকে গোল্ড ক্রেডিট কার্ড বের করে ছুঁড়ে মারে কাউন্টারে। কার্ড সোয়াইপ করুন। আর শুনুন, ভবিষ্যতে যদি কোনো কাস্টমারের পোশাক দেখে জাজ করেন, আমি কনজিউমার রাইটসে কমপ্লেন করে আপনার এই শোরুমটা না সিলগালা করে দেব। আমার বাবার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নেই। লিজা, থাক না, আমার লাগবে না। তুই চুপ কর মেহের, এটা আমার গিফট। আর ভাইয়া, আপনি মাথা নিচু করে দাঁড়িয়েছেন কেন? মাথা উঁচু করুন। শপিং মল থেকে বেরিয়ে তারা পার্কিং লটে আসে। মেহের গট গট করে সামনে হাঁটছে, তার হাতে শাড়ির প্যাকেটটা আগুনের গোলার মতো মনে হচ্ছে। নয়ন একটু পেছনে। লিজা দাঁড়িয়ে পড়ে। ভাইয়া একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। জি লিজা আপা বলুন। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি মানুষটা কি পাথর? ভিতরে কি একটুও রক্ত মাংস নেই? মেহের আপনাকে সবার সামনে অপমান করলো, ওই সেলসম্যান ছোট লোকটা আপনাকে যা নয় তা শোনালো, আর আপনি চুপ করে হজম করলেন কেন? মেহেরকে কি একটু শাসন করতে পারেন না? একটু ধমক দিয়ে চুপ করাতে পারেন না? লিজা আপা, লোহাকে পেটালে সেটা শক্ত হয়, কিন্তু কাচকে পেটালে সেটা ভেঙে যায়। মেহের এখন অভাবের তাপে কাচের মতো ভঙ্গুর হয়ে আছে। আমি যদি এখন শাসন করি বা ধমক দিই, ও ভেঙে চুরমার হয়ে যাবে। ভালোবাসা মানে শুধু শাসন করা নয় আপা, ভালোবাসা মানে সহ্য করা। ও একদিন বুঝবে এই অপমানগুলো আমি কেন সহ্য করছি। যেদিন বুঝবে সেদিন ওর এই অভিমানগুলো ভালোবাসায় পরিণত হবে। এত ভালোবাসেন ওকে? ও তো আপনাকে বুঝলোই না। বুঝবে, সময় হলে সবাই বুঝে, শুধু তখন যেন দেরি না হয়ে যায়, সেটাই বল। লিজা নয়নের চোখের দিকে তাকিয়ে এক গভীর সমুদ্র দেখতে পায়। তার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে। সে এতদিন ছেলেদের কেবল উদ্ধত অহংকারী আর লোভী রূপটাই দেখেছে, কিন্তু নয়নের মতো এমন শান্ত ধীরস্থির আর গভীর ব্যক্তিত্বের মানুষ সে দেখেনি। তার মনে হয় মেহের জানে না সে কত বড় রত্ন হেলায় হারাচ্ছে। সন্ধ্যা 7:15। শপিং মলের ঘটনার রেশ কাটতে না কাটতেই লিজার ফোনে একটা কল আসে। লিজার মায়ের কান্না জড়িত কণ্ঠ। লিজার হাত থেকে ফোনটা পড়ে যায়। তার বাবা অফিসে হঠাৎ বুকে ব্যথা নিয়ে পড়ে গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। লিজা পাগলের মতো ছুটতে শুরু করে, আর মেহের আর নয়নও তার সাথে যায়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভিড়। লিজার মা এক কোনায় বসে কাঁদছেন। লিজা রিসিপশনে ছুটে যায়। আমার বাবা ইমতিয়াজ আহমেদ, ওনাকে মাত্রই আনা হয়েছে। উনি কেমন আছেন? পেশেন্ট আইসিইউতে আছে। ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ইমিডিয়েটলি এনজিওগ্রাম ও সেন্টিং লাগবে। আপনারা কি ওনার রিলেটিভ? হ্যাঁ, আমি ওনার মেয়ে। প্লিজ ট্রিটমেন্টটা শুরু করুন। ম্যাম, আগে আপনাকে 5 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে। ওনার যা কন্ডিশন, সার্জারি ছাড়া বাঁচানো কঠিন। আর আমাদের পলিসি অনুযায়ী ক্যাশ ডিপোজিট ছাড়া আমরা প্রসিডিওরে যেতে পারবো না। 5 লাখ এখন? আমার কাছে তো কার্ডে এত টাকা নেই। বাবার সব অ্যাকাউন্ট তো সিজ করা হয়েছে ব্যবসার লসের কারণে। প্লিজ আপনারা শুরু করুন, আমি ব্যবস্থা করছি। সরি ম্যাম, ম্যানেজমেন্টের রুলস। টাকা জমা দিন, আমরা কাজ শুরু করব। আপনার কি মানুষ নাকি কসাই? একটা মানুষ মরে যাচ্ছে আর আপনারা টাকার কথা ভাবছেন। ডাক্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়ে পড়েন তিনি। দেখুন, চেঁচামেচি করবেন না। পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। 15 মিনিটের মধ্যে টাকা না দিলে আমরা রিস্ক নিতে পারবো না। লিজা ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ে। মেহের তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তার নিজের চোখেও পানি। লিজার বাবার ব্যবসা ধসে গেছে গত মাসে। এটা মেহের জানতো না। আজ লিজা একেবারে নিঃস্ব। নয়ন এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে ধীরে ধীরে ভিড় থেকে সরে আড়ালে চলে যায়। সিঁড়ির নিচে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে সে তার সেই বিশেষ ফোনটা বের করে। হ্যালো ডিরেক্টর সাহেব, আমি অন্তর চৌধুরী বলছি। ফোনের ওপাশ থেকে হসপিটালের ডিরেক্টর ধর্মর করে দাঁড়িয়ে যান। স্যার আপনি? সালাম আলাইকুম স্যার, বলুন স্যার আমি কি করতে পারি? তোমার হসপিটালের ইমার্জেন্সিতে ইমতিয়াজ আহমেদ নামে এক পেশেন্ট আছে, আইডি 3456। এখন এই মুহূর্তেই ওনার বেস্ট ট্রিটমেন্ট শুরু করো। ওনাকে ভিআইপি কেবিনে শিফট করো।
আর বিলের কথা কেউ যেন জানতে না পারে। এটা আমার চ্যারিটি ফান্ড প্রজেক্ট ব্লু থেকে যাবে। আর শোনো, পেশেন্টের ফ্যামিলি যেন কোনোভাবেই না জানে কে টাকা দিয়েছে, শুধু বলবে হসপিটাল স্পেশাল ফান্ড থেকে ম্যানেজ করা হয়েছে। 1 মিনিট দেরি হলে আমি তোমার হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করে দেব। জি স্যার, এক্ষুনি দিচ্ছি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। নয়ন ফোন কেটে পকেটে রাখে। চশমাটা ঠিক করে সে আবার সেই ভীতু সাধারণ নয়ন হয়ে লিজাদের কাছে ফিরে আসে। ঠিক 5 মিনিট পর 3জন নার্স আর একজন সিনিয়র ডাক্তার দৌড়ে আসেন লিজার কাছে। মিস লিজা, আপনারা চিন্তা করবেন না, আমরা পেশেন্টকে ওটিতে নিচ্ছি আর ওনাকে ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। কিন্তু কিন্তু টাকা, আমি তো টাকা দিইনি এখনো। ম্যাম, আমাদের হসপিটালে একটা ইমার্জেন্সি চ্যারিটি ফান্ড আছে। আপনাদের কেসটা রিভিউ করে ম্যানেজমেন্ট সেখান থেকে পুরো 5 লাখ টাকা স্যাংশন করেছেন। আপনাদের 1 টাকাও দিতে হবে না। আপনারা দোয়া করুন। আলহামদুলিল্লাহ। দেখলি লিজা, আল্লাহ তোর পাশেই আছে। তোর বাবা কত ভালো মানুষ, তাই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। আমার পোড়া কপাল, আমার ঘরে আছে এক অপদার্থ যে বিপদে 5 টাকাও দিতে পারবে না। লিজা চোখের পানি মুছতে মুছতে এদিক ওদিক তাকায়। তার মানে একটা খটকা লাগে এত দ্রুত ফান্ড ম্যানেজ হলো, তাও 5 লাখ টাকা। সে নয়নের দিকে তাকায়। নয়ন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই নির্বিকার ভাব। মেয়ে, এটা কি সত্যি মেডিকেল নাকি অন্য কিছু? তুই এত ভাবিস না তো, চল ওটির সামনেই যাই। লিজা ওটির দিকে যেতে যেতে বারবার পেছন ফিরে নয়নকে দেখে। ছেলেটা কি সত্যি অপদার্থ, নাকি এই ঝড়ের রাতে শান্ত ছেলেটাই বট গাছের মতো ছায়া দিচ্ছে আড়াল থেকে? এভাবে আরও 10 দিন কেটে যায়। হাসপাতালে 10 দিনের চিকিৎসা করার পরেও লিজার বাবা শেষ পর্যন্ত বাঁচেননি। হার্ট অ্যাটাক সার্ভাইভ করেও 3 দিন পর কিডনি ফেলিওরে মারা যান। বাবার মৃত্যুর 1 মাস পর লিজা অথৈ সাগরে পড়ে। তার চাচারা সম্পত্তির লোভে তাকে বাড়ি থেকে বের করে দিতে চায় এবং এক মাঝবয়সী লম্পট ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। প্রাণ ভয়ে লিজা মেহেরের বাসায় আশ্রয় নিয়েছে আজ 2 দিন হলো। মেহের আজ রাতে নয়নকে বসিয়েছে বিছানায়। লিজা পাশের ঘরে ঘুমাচ্ছে, বা বলা যায় ঘুমানোর ভান করছে। ঘরের পরিবেশ থমথমে। মেহেরের চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। নয়, দরজাটা ভালো করে লাগিয়েছো তো? হ্যাঁ, লাগিয়েছি। কি হয়েছে বলো তো? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। নয়, আমাকে একটা কথা দাও। আমি যা চাইবো তুমি আমাকে ফেরাবে না? সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেবো। কি চাও তুমি? লিজার দিকে তাকিয়ে আমার কলেজাটা ফেটে যায়। নয়, মেয়েটা রাজপ্রাসাদে বড় হয়েছে, আর আজ ওর মাথার উপর ছাদ নেই। ওর চাচারা ওকে মেরে ফেলবে, অথবা ওই বুড়ো লোকটার কাছে বিক্রি করে দেবে। লিজা আমার ছোট বোন, আমার জান। আমি ওকে রাস্তায় ফেলতে পারবো না। আমি তো সেটা চাই না। ও আমাদের এখানেই থাকবে যতদিন দরকার। কতদিন থাকবে? মানুষ কি বলবে? আর ওর চাচারা যদি পুলিশ নিয়ে আসে, আমরা তো আটকাতে পারবো না। লিজার একটা লিগ্যাল প্রোটেকশন দরকার। এমন একজন অভিভাবক দরকার যার সামনে কেউ বলতে সাহস পাবে না। তাহলে কি করা যায়? কোনো ভালো পাত্র খুঁজি তাহলে। পাত্র খোঁজার সময় নেই। নয়, লিজাকে কালই তুলে নিয়ে যাবে ওরা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে তোমাকে লিজাকে বিয়ে করতে হবে। কি বলছো মেহের? পাগল হয়ে গেছো তুমি? আমি লিজা আপাকে বিয়ে করব? আস্তে, লিজা শুনে ফেলবে। শোনো, আমি পাগল হইনি, এটাই একমাত্র পথ। লিজা যদি বিবাহিত হয় তাহলে ওর চাচারা ওকে জোর করে বিয়ে দিতে পারবে না। আর তোমার মতো সৎ ছেলে আমি কোথায় পাবো? আমি জানি আমাদের অভাব, কিন্তু লিজা দাবি করেছে ও কোনো টাকা চায় না, শুধু নিরাপত্তা চায়। ও তোমার স্ত্রী হিসেবে থাকলে কেউ ওর গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। এটা কি মগের মূল্য? অসম্ভব, আমি এটা পারবো না। আমি তোমাকে ভালোবাসি মেহের। আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই। আর লিজা আপা আমার ছোট বোনের মতো। ভালোবাসা ধুয়ে কি পানি খাবো? লিজার বাবার মৃত্যুর পর ওর অ্যাকাউন্টে কিছু টাকা আছে, যা ওর বিয়ের পর আনলক হবে। তুমি যদি ওকে বিয়ে করো, আমাদের অভাবও দূর হবে। আর লিজা তো এমনি তো মা হতে পারবে না। মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি জানি। লিজার বিয়ের আগে একটা টেস্ট হয়েছিল, আমি রিপোর্ট দেখেছি। ও কনসেপ্ট করতে পারবে না, তাই আমার কোনো ভয় নেই। ও যদি নামে মাত্র স্ত্রী হয়ে থাকে, আমাদের সংসার, আমাদের বাচ্চা সব আমারই থাকবে। ও শুধু আমাদের সাথে থাকবে, আমাদের সাহায্য করবে। নন, প্লিজ না করো না, আমার বান্ধবীর জীবনটা বাঁচাও। ছি মেহের, তুমি এত নিচে নামতে পারলে? টাকার জন্য আর নিজের ইনসিকিউরিটি ঢাকার জন্য তুমি স্বামীকে ভাগ করছো? আমি আর কিছুতেই মানব না। দরজাটা ক্যাচ করে খুলে যায়।
লিজা দরজায় দাঁড়িয়ে, তার চোখ ফোলা, চুল এলোমেলো। সে ধীরে ধীরে এগিয়ে এসে নয়নের পায়ের কাছে বসে পড়ে। নয়ন দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিজা তার পা জড়িয়ে ধরে। ভাইয়া আমাকে বাঁচান, আমি আপনার সংসার ভাঙতে আসিনি, আমি শুধু একটু আশ্রয় চাই। ওরা আমাকে মেরে ফেলবে ভাইয়া, আপনি আমাকে বিয়ে না করলে কাল সকালেই আমি লাশ হয়ে যাব। মেয়ের যা বলছে সব সত্যি, আমি আপনাদের দাসী হয়ে থাকবো, প্লিজ ভাইয়া। লিজা আপা উঠুন প্লিজ, পায়ে ধরবেন না, এটা পাপ। নয়, দেখো মেয়েটার দিকে, তুমি না খুব দয়ালু, এখন কোথায় গেল তোমার দয়া? হ্যাঁ, একটা সই করলে যদি একটা জীবন বাঁচে তাতে কি পাপ হবে? আল্লাহ তোমাকে মাফ করবেন। আর আমার কোনো সমস্যা নেই, আমরা দুজন মিলে সংসার করব, তুমি দুই বউয়ের ভালোবাসা পাবে। নয়ন মেহের আর লিজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে এক অদ্ভুত মায়াজালার পরিস্থিতির শিকার। সে জানে সে অন্তর চৌধুরী, সে চাইলেই এক তুড়িতে লিজার চাচাদের সাহায্য করতে পারে, কিন্তু সে এখন ছদ্মবেশে, তার হাত পা বাঁধা। তোমরা দুজনে মিলে আমাকে এক অসম্ভব পরিস্থিতির মধ্যে ফেলে দিলে। ঠিক আছে, যদি এটাই একমাত্র পথ হয়, কিন্তু মনে রেখো মেহের, এই সিদ্ধান্ত তুমি নিয়েছো, এর পরিণাম ভালো না হলে আমাকে দোষ দিতে পারবে না। যেই বলা সেই কাজ। পরদিন দুপুর 12টা লালবাগ কাজী অফিসে তারা এসে পড়ে। কাজী অফিসটা ছোট, সেদসেদে, টেবিলের ওপর মোটা রেজিস্টার খাতা খোলা, ঘরের কোনো একটা পুরনো ফ্যান ঘুরছে। নয়ন পাঞ্জাবি পরে আসেনি, তার পরনে সেই সাধারণ শার্ট। মেহের পাশে দাঁড়িয়ে, তার পরনে নীল শাড়িটা নয় একটা সাধারণ সুতির শাড়ি, আর লিজার পরনে লাল বেনারসি, যেটা মেহের তার নিজের বিয়ের সময় পড়েছিল। লিজাকে অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু তার চোখে বিষাদ আর ভয়ের সংমিশ্রণ। কাজী সাহেব চশমার ফাঁক দিয়ে তাকান। পাত্রের নাম অয়ন আহমেদ, পাত্রী লিজা আক্তার, দিনমোহর 3 লাখ টাকা ধার্য করা হলো। বাবা তুমি কি রাজি? ঘরের বাতাস যেন থমকে আছে। নয়ন কলমটা হাতে নিয়ে একবার মেহেরের দিকে তাকায়। মেহেরের মুখ পাথরের মতো শক্ত, কিন্তু তার চোখের কোণে পানি টলমল করছে। কোনো মেয়েই তার স্বামীকে ভাগ করতে চায় না, তা সে যতই মহৎ কারণ হোক না কেন। মেহের রাস্তার বন্ধুত্বের জন্য আর হয়তো নিজের ভবিষ্যতের নিরাপত্তার লোভে নিজের ভালোবাসাকে কোরবানি দিচ্ছে। নয়ন মনে মনে বলে, মেহের, তুমি জানলে না তুমি কার হাতে তুলে দিচ্ছ। আমি ভেবেছিলাম তুমি আমাকে আমার জন্য ভালোবাসবে, কিন্তু তুমি আমাকে পরিস্থিতির পুতুল বানিয়ে দিলে। বাবা বলো কবুল? নয়ন গভীর দীর্ঘশ্বাস ফেলে মেহেরের চোখের দিকে তাকিয়ে পড়ে। কবুল। কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। মা লিজা তুমি সই করো। লিজা কাঁপা কাঁপা হাতে কলমটা নেয়। সই করার সময় তার এক ফোঁটা চোখের পানি কাগজের ওপর পড়ে কালিতে লেপ্টে যায়। এটা কি সুখের জল নাকি অপরাধ বোধে? লিজা জানে সে মেহেরের সংসার ভাগ করে নিচ্ছে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে, মেহের, তুই আমাকে জীবন দিয়েছিস, আমি এই জীবনের সবটুকু দিয়ে তোদের আগলে রাখবো। আর নয়ন, এই মানুষটাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দেব না। বিয়ে সম্পন্ন হয়। 3 জন কাজী অফিস থেকে বের হয়। আকাশটা আজ মেঘা। নয়ন মাঝখানে, 2 পাশে 2 রমণী, একজন তার অতীত ও বর্তমান, অন্যজন তার বর্তমান ও ভবিষ্যৎ। শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা, হিংসা আর লুকানো পরিচয়ের এক জটিল সমীকরণ অপেক্ষা করছে। বিয়ের পর 1 মাস কেটে গেছে এক অদ্ভুত দোলাচলে। আজ ছিল লিজা ও নয়নের আনুষ্ঠানিক বাসরাত হওয়ার কথা, কিন্তু সংসারের অভাব আর মেহেরের উপস্থিতিতে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। নয়ন বগলে একটা বালিশ আর হাতে একটা চাদর নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। সে ধরেই নিয়েছে 2 বান্ধবী এক ঘরে থাকবে, আর তার জায়গা হবে সোফায় বা ফ্লোরে। বিয়ে করলাম 2টা, কিন্তু কপালে জুটল সোফা। হায় রে কপাল, আল্লাহ জানে আজ রাতে মশা কয়লিটা রক্ত খাবে। নয়ন ড্রয়িং রুমের সোফায় বালিশটা পাততে যাবে, ঠিক তখনই বেডরুমের দরজা খুলে লিজা ডাকে, এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন বালিশ বগলে করে নিয়ে? ঘর কি ওইটা? না মানে, তোমরা 2 বান্ধবী আছো, গল্প করবে, আমি ভাবলাম ডিস্টার্ব না করি। তোমাকে কে বলেছে আমরা গল্প করব? আর তুমি ডিস্টার্ব না করলে আমাদের চলবে কি করে? ভেতরে এসো এক্ষুনি। নয়ন ভ্যাবাচাকা খেয়ে ঘরের ভেতরে ঢোকে। মেয়ের সাথে সাথে দরজাটা লক করে দেয়। ঘরের আলোটা আবছা করা, বাতাসে বেরি ফুলের সুবাস, খাটের উপর ফুলের পাপড়ি ছড়ানো নেই, কিন্তু পরিবেশটা নেশাতুর। মেহের আর লিজা দুজনেই আজ একই রঙের হালকা গোলাপি স্লিভলেস নাইটি পরেছে। তাদের খোলা চুল আর চোখের দুষ্টু চাহনি দেখে নয়নের গলা শুকিয়ে আসে। তোমরা দুজনেই এই ঘরে?
মানে একই খাটে? কেন, ভয় লাগছে নাকি? একলা আমাকে এক্সপেক্ট করছিলেন না মিস্টার স্বামী? শোনো নয়, ভেবেছো নতুন বউ পেয়ে আমাকে সাইড করে দিবে? আজ থেকে নিয়ম বদলে গেছে। এই খাট, এই ঘর আর তুমি সব আমাদের দুজনের। আমরা ভাগ করে নেব না, শেয়ার করব। কিন্তু মানে তিনজন এক বিছানায় এ কেমন দেখায়? লিজা হামাগুড়ি দিয়ে নয়নের কাছে এগিয়ে আসে, নয়নের কানের কাছে ফিসফিস করে বলে, কেমন দেখায় সেটা দেখার জন্য তো কেউ নেই জান, এখানে শুধু আমরা। আর আজ তোমার বিচার হবে। বিচার? আমি কি করলাম আবার? মেহের নয়নের অন্য পাশে এসে বসে তার শার্টের বোতাম খুলতে শুরু করে। বিয়ে করেছো দুটো, কিন্তু রোমান্স করনি একটার সাথেও। এটা কি ক্রিমিনাল অফেন্স না? আজ তার শাস্তি পাবে, পানিশমেন্ট। কি কি পানিশমেন্ট? মেহের পেছন থেকে নয়নের ঘাড় জড়িয়ে ধরে আলতো করে কামড় বসিয়ে দেয় কাঁধের কাছে। রোমান্টিক পানিশমেন্ট। আজ সারা রাত ঘুমানো নিষেধ। লিজা নয়নের বুকে হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলে, আর যদি ঘুমাও তাহলে শ্বশুর দিয়ে মেরে ফেলবো। মেয়ের ধর তো ওকে। শুরু হয় দুই সতীনের এক মিষ্টি অত্যাচার। তারা নয়নকে বিছানায় ফেলে দেয়। মেহের নয়নের এক হাত চেপে ধরে লিজা অন্য হাত। নয়ন হাসতে হাসতে কুকড়ে যায়। আরে ছাড়ো লিজাপা, মেহের প্লিজ, শ্বশুরি দিও না, মরে যাবো তো হাসতে হাসতে। মরলে মরবে, আজ কোনো ছাড়াছাড়ি নেই। লিজা দেখ তো তোর বরের হার্টবিট ফাস্ট হয়েছে কিনা। মেহের, মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে ভেতরে। আচ্ছা ভাইয়া, সরি ভাইয়া না, আজ থেকে শুধুই নয় বা জান। তোমরা কি শুরু করলে বলো তো? আমি তো তোমাদের স্বামী নাকি পুতুল? মেহের নয়নের গালে আলতো থাপ্পড় দিয়ে বলে, তুমি আমাদের পুতুলি। শোনো, আজ থেকে সোজা নিয়ম, এক রাত আমার, এক রাত লিজার। এমন কোনো ভাগাভাগি নেই। তুমি আমাদের দুজনেরই কমন সম্পত্তি। এখন চুপচাপ শুয়ে থাকো। লিজা, ফ্যানটা কমিয়ে দে। নয়ন লজ্জায় আর ভালো লাগায় মিশে একাকার হয়ে যায়। সে কখনো ভাবেনি তার জীবনে এমন মুহূর্ত আসবে। লিজা নয়নের চুলে বিড়ি কেটে দিচ্ছে আর মেহের নয়নের বুকে মাথা রেখে শুয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী সংসার, কিন্তু নয়ন খেয়াল করে মেহের মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছে। নিজের স্বামীকে অন্য নারীর স্পর্শে দেখতে কার ভালো লাগে? তবুও মেহের হাসছে, হয়তো তার বান্ধবীর নিরাপত্তার কথা ভেবে, অথবা নিজের কোনো গোপন যন্ত্রণাকে আড়াল করতে। লিজা নয়নের ঠোঁটের কাছে আঙুল রেখে বলে, কি ভাবছো এত? আমাদের কথা নাকি তোমার ওই অফিসের বসের কথা? ভাবছি আমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান, আবার সবচেয়ে অবাকা। এত ভালোবাসা রাখার জায়গা আমার বুকে নেই। ন্যাকামি করবে না একদম। ঘুমাও এখন, সকালে উঠে আমার জন্য চা বানাবে। এটা তোমার দ্বিতীয় পানিশমেন্ট। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 9টা, সূর্যের আলোয় ঘর ঝলমল করছে। নয়ন ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। সে চোখ মেলে দেখে বিছানা খালি। রান্নাঘর থেকে হাসাহাসি শব্দ আসছে। নয়ন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে। লিজা আর মেহের দুজনেই ব্যস্ত। লিজার হাতে পরোটার ভাজির বাটি। গুড মর্নিং জান, আজ তোমার ফেভারিট আলু ভাজি করেছি। আর শোনো, আজ অফিসে যাওয়া হবে না। অফিস যাবো না মানে? বস তো ঘাড় ধরে বের করে দেবে। এমনিতেই অনেক ছুটি নিয়েছি। তোমার বসকে বলো তোমার দুই বউ তাকে অভিশাপ দেবে। আজ আমাদের জামাই আদর দিবস। চুপচাপ বসো। শুরু হয় আদর করার এক অঘোষিত প্রতিযোগিতা। লিজা পরোটা ছিঁড়ে নয়নের মুখে তুলে দেয়। না, হ্যাঁ করো, আমার হাতে রান্না কিন্তু মেহেরের চেয়ে ভালো। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। লিজা, মানে লিজা, তুমি তো আগে রান্না করতে পারতে না? তোমার জন্য শিখেছি ইউটিউব দেখে। আর মেয়ে তো শুধু ঝাল দেয় রান্নায়। ও তাই? আমার ঝাল রান্না খেয়েই তো মানুষ হয়েছে। আচ্ছা থাক, তুমি খাও, আমি ওনাকে গোসল করিয়ে দিব। আজ চুলে শ্যাম্পু করে দেওয়া দরকার। আরে না না, আমি বাচ্চা নাকি, আমি নিজেই পারবো। চুপ, একদম বলবে না। লিজা খাইয়ে দিক, তারপর আমার ডিউটি। খাওয়ার পর মেহের সত্যি সত্যি নয়নকে বাথরুমে নিয়ে যায়। বালতিতে পানি ঢালতে ঢালতে মেহের নয়নের গায়ে সাবান মাখিয়ে দেয়। এই দৃশ্যটা খুব সাধারণ, খুব বাঙালি, কিন্তু এর মধ্যে মিশে আছে মেহেরের অধিকারবোধ। মেহের নয়নের পিঠে সাবান ডলতে ডলতে বলে, লিজা খুব সুন্দরী, তাই না নয়ন? সুন্দরী? কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তোমার থেকে তো ও বেশি না। এমনি ও তো গুলশানের মেয়ে, মডার্ন। ওর হাতের ছোঁয়া হয়তো আমার চেয়ে বেশি নরম। তোমার কি ভালো লাগছে ওর সাথে? মানে মেহের, আমার চোখে তুমি আর লিজা আলাদা নও। তোমরা আমার দুইটা চোখ।
কিন্তু আমার হৃৎপিণ্ডটা শুধুই তুমি। লিজা আমার দায়িত্ব আর তুমি আমার অস্তিত্ব। প্লিজ হিংসা করো না। কে হিংসে করছে? যাও ধুয়ে নাও। আমি তো চাই তোমরা সুখে থাকো। লিজা সুখী হলে আমিও সুখী। এরপর গোসল সারে বিকেলে নয়ন আর লিজা বারান্দায় দাঁড়িয়ে হাসাহাসি করছে। লিজা নয়নের গলা জড়িয়ে ধরে কোনো একটা জোকস বলছে আর নয়ন হাসছে। মেহের জানালার পর্দার আড়াল থেকে দৃশ্যটা দেখছে। লিজা যখন নয়নের গালে আলতো চুমু খেলো, মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। সে জানে এটা তার প্ল্যান। সে জানে লিজা তার সতীর নয় বোন, কিন্তু নারীর মন কি যুক্তি মানে? মেহের চোখ সরিয়ে নেয়। চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে মনে বলে, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি যেন আমার বান্ধবীর সুখে ঈর্ষা না করি, কিন্তু কষ্টটা যে বুক ছিঁড়ে বের হতে চায়। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন রাত 10টায়, আজ লিজার জন্মদিন। মেহের একটা ছোট কেক বানিয়েছে। লিজা সেজে গুজে বসে আছে, কিন্তু তার মন খারাপ। নয়ন এখনো ফেরেনি। রাত 10টা বাজার পর নয়ন বাসায় ঢোকে খালি হাত। এলে শেষ পর্যন্ত? আমি ভেবেছিলাম ভুলেই গেছো। গিফট কই? আমার জন্য কিছু আনোনি? অফিসে খুব কাজের চাপ ছিল লিজা। আসার সময় দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছিল। থাক লিজা, ও এসেছে এটাই তো গিফট। গরিবের কাছে কি আর হীরের হার আশা করিস? নয়ন পকেট থেকে একটা ছোট কালো ভেলভেটের বক্স বের করে। হীরের হার আনতে পারেনি, তবে খালি হাতেও আসেনি। নয়ন বক্সটা খোলে। ভেতরে দুটো আংটি জলজল করছে। সাধারণ লাইটের আলোতেও আংটিগুলো থেকে বিচ্ছুরিত আলো চোখ ধা দিয়ে দেয়। ওয়াও ভাইয়া, মানে নয়ন এগুলো কি কার জন্য? একটা বার্থডে গার্লের জন্য আর একটা আমার প্রথম রানের জন্য। দুজনকেই সমান দিলাম যাতে ঝগড়া না হয়। বাহ, নিউ মার্কেটের ইমিটেশন জুয়েলারিগুলো আজকাল খুব ভালো বানায় তো। দেখতে একদম আসল হীরের মতো লাগছে। কত নিল? 200 নাকি 300? হ্যাঁ ওইরকমই, 300 টাকার একটু বেশি হতে পারে। পছন্দ হয়েছে? হবে না আবার, চকচক করলেই হলো। দে লিজা, পরে ফেল। দেখিস আবার পানি লেগে কালার উঠে যায় না যেন। লিজা আংটিটা আঙুলে পরে আলোর দিকে ধরে। তার গুলশানের আভিজাত্য তাকে হীরা চিনতে শিখিয়েছে। সে ভ্রু কুঁচকে তাকায়। মেহের, এটা কেমন যেন অদ্ভুত চলছে। ইমিটেশন পাথরে এত শার্প কাট তো থাকে না, আর ওয়েটটাও বেশ ভারী। না, তুমি সত্যি এটা ফুটপাথ থেকে কিনেছো? আরে হ্যাঁ, ওই মুড়ির দোকানটা দেখে বললো কুরিয়ান পাথর, তাই একটু গ্লেজ দিচ্ছে। ভালো লাগলে রাখো, না হলে ফেলে দাও। না না, খুব সুন্দর, থ্যাংক ইউ জান। লিজা নয়নকে জড়িয়ে ধরে, কিন্তু তার মনের খটকাটা যায় না। এই আংটির ফিনিশিং বলছে এটা সাধারণ কাজ নয়। রাত 2টা, সবাই ঘুমিয়ে পড়েছে। লিজার পানির পিপাসা পায়। সে উঠে ডাইনিং রুমের দিকে যায়। যাওয়ার পথে দেখে ব্যালকনিতে ছায়া নড়ছে। নয়ন দাঁড়িয়ে আছে, কানে ফোন। লিজা পা টিপে টিপে জানালার পাশে দাঁড়ায়। দেখে নয়ন খুব নিচু স্বরে ফোনে কথা বলছে, কিন্তু রাতের নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যাচ্ছে। শোনো রায়হান, লিজার নামে গুলশানের এভিনিউ 6 প্ল্যাটটা ফাইনাল করে ফেলো। ইন্টেরিয়রটা ওর পছন্দের পার্পল কালার হবে। আর মেহেরের চেক আপের জন্য যে হসপিটাল বানাচ্ছি ওটার কাজ স্লো কেন? আমি চাই আগামী মাসের মধ্যে ওটা রেডি হোক। টাকা কোনো সমস্যা না, জাস্ট ডু ইট। লিজা অন্ধকারে জমে যায়। সে কি স্বপ্ন দেখছে? গুলশানের ফ্ল্যাট, হসপিটাল। এই লোকটা বলছে টাকা কোনো সমস্যা না, অথচ সকালে এই লোকটা ভাড়ার জন্য টেনশন করছিল। লিজা চোখ ডরে নয়ন ফোনটা পকেটে রেখে আকাশের দিকে তাকায়। তার দাঁড়ানোর ভঙ্গিতে সেই কুজো ভাবটা নেই, বরং এক রাজকীয় দাপট। লিজা দ্রুত পায়ে বিছানায় ফিরে আসে। তার হাত পা কাঁপছে। মনে মনে বলে, কে তুমি নয়? তুমি কি কোনো বড় ক্রিমিনাল, নাকি কোনো রাজা যে ভিখারির বেশি আমাদের সাথে খেলছো? গুলশানের ফায়ার ফ্ল্যাট কেনার ক্ষমতা যার আছে, সে আমাদের সাথে এই ভাঙা করে কি করছে? এই সন্দেহ আর রোমান্টিক অত্যাচারের মধ্য দিয়ে কেটে যায় আরও কয়েকদিন। একদিন সকাল 11টায়। গত কয়েকদিন ধরে মেহেরের শরীরটা খুব খারাপ যাচ্ছে। সকালে উঠে বমি, মাথা ঘোরা। লিজা জোর করে মেহেরকে ধানমনির এক ডাক্তারের কাছে নিয়ে গেছে। নয়ন অফিসে গেছে। আসলে তার নিজের হেড অফিসে ছিল। খবর পেয়ে দৌড়ে ক্লিনিকে আসে। ডাক্তারের চেম্বারের বাইরে লিজা আর মেহের বসে আছে। মেহেরের মুখ ফ্যাকাশে। নয়ন হাঁপাতে হাঁপাতে ঢোকে। কি হয়েছে মেহের? ডাক্তার কি বললো? কোনো বড় অসুখ? নয়ন, তুমি একটু শক্ত হও, খবরটা খুব সিরিয়াস। কি হয়েছে লিজা, বলো প্লিজ।
খবরটা হলো তুমি বাবা হতে চলেছো, মেয়ের প্রেগনেন্ট। মুহূর্তের জন্য সময় থমকে যায়। নয়নের চোখ বড় বড় হয়ে যায়। সে মেহেরের দিকে তাকায়। মেহের লজ্জায় মাথা নিচু করে হাসছে। নয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে কিছু না বলে মেহেরকে সবার সামনেই জড়িয়ে ধরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহের, তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিলে। আরে ছাড়ো, মানুষ দেখছে তো। লিজা পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। তার মুখে হাসি, কিন্তু চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। সে জানে তার গর্ভে কোনোদিনও সন্তান আসবে না। মেহেরের এই সুখ তার কাছে স্বপ্নের মতো। নয়ন হঠাৎ লিজার দিকে তাকায়। সে বুঝতে পারে লিজার মনের অবস্থা। নয়ন এক হাত বাড়িয়ে লিজাকেও কাছে টানে। লিজা, তুমি কাঁদছো কেন? তুমিও তো মা হতে চলেছ। এই সন্তান তো আমাদের 3 জনের। লিজা, তুই কাঁদিস না। তুই তো জানিস এই বাচ্চা পেটে আমি ধরেছি, কিন্তু কোলে তুই মানুষ করবি। ও তোকে আম্মু আর আমাকে মা ডাকবে। এই সন্তান আমাদের বন্ধুত্বের প্রতীক। এরপর বাসায় ফেরার পর রাতে ছোট্ট একটা সেলিব্রেশন হয়। নয়ন মেহেরের পেটে কান পেতে অনাগত সন্তানের শব্দ শোনার ব্যর্থ চেষ্টা করে। বাবু কি নড়ছে? মনে হলো আমাকে লাথি মারলো। 2 মাসেই লাথি মারবে? তোমার ছেলে কি ফুটবল হবেন নাকি? ছেলে না, মেয়ে হবে। আমার মতো সুন্দরী মেয়ে। না, ছেলে হবে। আর সে হবে খুব দয়ালু, লিজার মতো। হাসি ঠাট্টার মাঝেও লিজার মনে সেই রাতের কথাগুলো ভাবছে। গুলশানের ফ্ল্যাট, হসপিটাল। সে নয়নের দিকে তাকায়। এই ছেলেটা এত সাধারণ সেজে আছে, অথচ তার কথায় কোটি টাকার গন্ধ। লিজা মনে মনে ভাবে, নয়ন, তোমার এই মুখোশ আমি খুলবই। তুমি যদি সত্যি রাজা হও, তবে কেন এই ছদ্মবেশ? আর যদি কোনো বিপদ থাকে, তবে আমরা সেটা জেনেই তোমার পাশে থাকবো। সুখের সংসারে সন্দেহের বাতাস বইতে শুরু করেছে। মেহেরের প্রেগনেন্সি, লিজার সন্দেহ আর নয়নের গোপন সাম্রাজ্য, সব মিলিয়ে এক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে তাদের জীবন। 4 মাস কেটে গেছে। মেহের এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তার পেট বেশ বড় হয়েছে, হাঁটাচলায় কষ্ট হয়, পায়ের পাতা ফুলে গেছে। পুরান ঢাকার এই টিনের ঘরে গরমের সময় টেকা দেয়। ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে, কিন্তু বাতাস গায়ে লাগছে না। লোডশেডিং চলছে গত 1 ঘন্টা ধরে। রাতে মোমবাতির আলোয় ঘরটা এক মায়াবী রূপ নিয়েছে। নয়ন অফিস থেকে ফিরতে আজ একটু দেরি করেছে। সে দরজা ধাক্কা দিতেই দেখে দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় টোকা দিয়ে বলে, মেহের, লিজা, দরজা খোলো, আমি এসেছি। ভেতর থেকে লিজার খিলখিল হাসির শব্দ শোনা যায়। দরজার ওপাশ থেকে বলে, পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ড ছাড়া আজ তো নো এন্ট্রি। পাসওয়ার্ড? এটা আবার কবে চালু হলো? পাসওয়ার্ড কি? আমি তোমাদের ভালোবাসি। ওটা তো কমন ডায়লগ। পাসওয়ার্ড হলো আমি আমার 2 রানীর গোলাম। আচ্ছা বাবা, তাই? আমি আমার 2 রানীর গোলাম। এবার খুলো, গরমে গেমে গেছি। দরজা খুলে লিজার সামনে দাঁড়ায়। তার পরনে হালকা সুতির সালভার কামিজ, চুলগুলো বেনি করা। সে দরজার মাঝখানে হাত দিয়ে ব্যারিকেড তৈরি করে। লেট কেন আজকে মিস্টার? জানো না মেয়ের শরীরটা ভালো না? ও তোমার জন্য না খেয়ে বসে আছে। সরি জান, রাস্তায় যা জ্যাম ছিল, শাহবাগের মোড়ে আটকেছিলাম 1 ঘন্টা। বাসে চড়ে আসা যে কি কষ্টের। নয়ন মিথ্যা বলল। আসলে সে এসি গাড়িতে এসেছে, শুধু গলির মোড়ে নেমে রিক্সা নিয়েছে। ওকে ভিতরে আসতে দিও না লিজা, ওকে শাস্তি দাও। আজও আমাদের বাতাস করবে, কারেন্ট নেই। আমার জান বের হয়ে যাচ্ছে গরমে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাতাস। আগে ফ্রেশ তো হতে দাও। নো ফ্রেশ, আগে ডিউটি। আসো এখানে বসো। লিজা নয়নের হাত ধরে টেনে বিছানার পাশে ফ্লোরে বসিয়ে দেয়। মেহের খাটের কিনারায় শুয়ে আছে, তার মাথাটা নয়নের দিকে। লিজা একটা হাত পাখা নয়নের হাতে ধরিয়ে দেয়। তারপর সে নিজে নয়নের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরে, তুমি আমার কোলে শুলে আমি বাতাস করবো কিভাবে? লিজা নয়নের পেটে আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে বলে, সেটা তোমার প্রবলেম। এক হাতে পাখা চলবে, অন্য হাতে আমার চুলে বিলি কেটে দেবে। মাল্টিটাস্কিং শেখো। আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও তো নয়, খুব ব্যথা করছে। আর বাতাসটা যেন আমার মুখে লাগে। লিজার দিকে বেশি দিও না। এই এই হিংসুটি মহিলা, বাতাস সবার। তুমি প্রেগনেন্ট বলে সব সুবিধা তুমি পাবে? অবশ্যই পাবো। আমার পেটে তোর ছেলে না মেয়ে বড় হচ্ছে, ভুলে গেলি? ও গরম পেলে লাথি মারছে। নয়ন এক হাতে পাখা নাড়ছে, অন্য হাতে মেহেরের পা টিপে দিচ্ছে। তোমরা ঝগড়া করো না তো। এই নাও, স্পিড বাড়িয়ে দিলাম পাখার। উফ, আমার হাত ব্যথা হয়ে গেল।
লিজা নয়নের শার্টের কলার ধরে কাছে টেনে ফিস করে বলে, আমাদের বাচ্চার বাবা কি আজ খুব ক্লান্ত? অফিসে বস খুব প্যারা দিয়েছে? প্যারা তো রোজই থাকে, তবে তোমাদের এই অত্যাচার তার চেয়েও বেশি। লিজা নয়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে নিজের ওড়না দিয়ে নয়নের ঘাম মুছে দেয়। এই অত্যাচার ভালোবাসার বোকা ছেলে, তুমি বুঝবে না। আচ্ছা শোনো, কাল মেহেরের জন্য কিছু টক ফল এনো তো, ও চালতা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চালতা? এখন তো সিজন না, কোথায় পাবো? না পেলে খুঁজে আনবে, গুলশান বনানী যেখানে পাওয়া যায় সেখান থেকে আনবে। তোমার ছেলের ডিমান্ড এটা। আচ্ছা, হুকুম শিরোধার্য। আমার ছেলে যখন চেয়েছে তখন মঙ্গল গ্রহ থেকে হলেও আনবো। হয়েছে হয়েছে, এখন পকেট থেকে মানিব্যাগটা বের করো তো, আমাকে 200 টাকা দাও, কাল সকালে দুধওয়ালাকে দিতে হবে। নয়ন পকেট থেকে মানিব্যাগটা বের করে লিজার হাতে দেয়। লিজা টাকা বের করতে গিয়ে হঠাৎ থমকে যায়। মানিব্যাগের ভেতরের একটা পকেটে কালো রঙের একটা কার্ড ঢুকে দিয়েছে। কার্ডটার ওপর লেখা আমেরিকান এক্সপ্রেস সেঞ্চুরিয়ান। লিজা বড়লোক বাবার মেয়ে, সেই কার্ড চেনে। এটা ব্ল্যাক কার্ড, যা শুধু বিলিয়নিয়ারদের দেওয়া হয় এবং এর কোনো লিমিট নেই। চোখ কুচকে কার্ডটা বের করে বলে, নয়ন, এটা কি? ওহ, ওটা কিছু না, আমার বসের কার্ড। বস আমাকে দিয়েছিল ইলেকট্রিক বিল দেওয়ার জন্য, আমি ফেরত দিতে ভুলে গেছি। বসের কার্ড? বস তোমাকে তার ব্ল্যাক কার্ড দিয়েছে বিল দেওয়ার জন্য? তুমি জানো এই কার্ডের ভ্যালু কত? এটা দিয়ে আজ তো একটা বিল্ডিং কেনা যায়। বস তোমাকে এত বিশ্বাস করে? হ্যাঁ, মানে বস আমাকে খুব ট্রাস্ট করতে তো, আর বস একটু অলস, সব কাজ আমাকে দিয়ে করায়, কালই ফেরত দিয়ে দেবে। তুই এত জেরা করছিস কেন লিজা? বসের কার্ড বসের কাছে যাবে, তুই দুধের টাকা নে। নামে বিষয়টা অদ্ভুত। নয়, তুমি সত্যি বলছো তো? আল্লাহর কসম লিজা, আমি কোনো মিথ্যা বলবো? আমি সামান্য পিয়ন, আমার কি যোগ্যতা আছে এমন কার্ড রাখার? যোগ্যতা মানুষের পকেটে থাকে না, নয় রক্ত থাকে। ঠিক আছে, রাখো তোমার বসের কার্ড। লিজা শুয়ে পড়ে ঠিকই, কিন্তু তার মনের খটকাটা যায় না। সে দেখেছে কার্ডের নিচে খুব ছোট করে নাম খোদাই করা ছিল, এ চৌধুরী। নয়নের নাম তো নয়ন আহমেদ, তাহলে এ চৌধুরীকে? অন্তর চৌধুরী? কিন্তু অন্তর চৌধুরী তো দেশের শীর্ষ ধনী। নয়ন কি তার হয়ে কাজ করে নাকি? লিজা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু তার অবচেতন মন উত্তরের খোঁজ চালিয়ে যায়। পরদিন সকাল 7:30। সকালবেলা। মেহের এখনো ঘুমাচ্ছে। লিজা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, নয়ন বাথরুমে গোসল করছে। নয়নের সেই ভাঙা নোকিয়া ফোনটা চার্জে দেওয়া আছে ডাইনিং টেবিলের ওপর। হঠাৎ ফোনটা বেজে ওঠে। লিজা রুটি বেজছিল শব্দ শুনে হাত মুছে ফোনটা ধরতে আসে, স্ক্রিনে লেখা সুইস ব্যাংক আর্জেন্ট। লিজা অবাক হয়ে যায়। ভাঙা ফোনে সুইস ব্যাংকের নাম্বার সেভ করা। সে কৌতূহলবশত কলটা রিসিভ করে কানে দেয়। ফোনের ওপাশ থেকে যান্ত্রিক কিন্তু বিনীত পুরুষ কণ্ঠ ভেসে আসে। গুড মর্নিং মিস্টার চৌধুরী। স্যার, জুরিক থেকে কনফার্মেশন এসেছে, আপনার ফান্ড 99 ট্রান্সফার কমপ্লিট। 5,000 কোটি টাকার লিকুইড অ্যাসেট এখন আপনার সিগন্যালের অপেক্ষায়। আর স্যার, আপনার প্রাইভেট হেলিকপ্টার বোলো বার্ড তেজগাঁও এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আপনি কখন ভিজিট করবেন? লিজার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কোনো মতে ধরে রাখে। তার গলা শুকিয়ে গাঢ়। হ্যালো, কে কে আপনি? 500 কোটি টাকা? কার হেলিকপ্টার? দুঃখিত, আমি কি মিস্টার অন্তর চৌধুরীর সাথে কথা বলছি না? রং নাম্বার। খট করে লাইনটা কেটে যায়। লিজা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। 5,000 কোটি টাকা? হেলিকপ্টার? অন্তর চৌধুরী? তার মানে কাল রাতে কার্ডে দেখা এই চৌধুরী মানে অন্তর চৌধুরী? কিন্তু তার স্বামী তো নয়ন। নয়ন কি অন্তর চৌধুরীর বিয়ে নাকি নয়নই? ঠিক তখনই বাথরুমের দরজা খুলে নয়ন বের হয়। কোমরে গামছা পেঁচানো, গায়ে পানি ঝরছে। সে লিজাকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে যায়। লিজা, কি হলো? ফোনটা হাতে নিয়ে এমন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? নয়, একটা ফোন এসেছিল সুইজারল্যান্ড থেকে। ও তাই? কে ফোন করেছিল? বললো 500 কোটি টাকা ট্রান্সফার হয়েছে, আর তোমার হেলিকপ্টার রেডি আছে। তোমাকে মিস্টার চৌধুরী বলে রাখলো। না, সত্যি করে বলো কে তুমি?
লিজা তুমিও না? ওরা তো একটা স্প্যাম কল ছিল আজকাল, বুঝো না? ওই যে নাইজেরিয়ান লটারির মতো আমাকে প্রায়ই ফোন করে বলে, স্যার আপনি লটারি জিতছেন, আপনার হেলিকপ্টার রেডি, টাকা পাঠান। আরে আমার কি হেলিকপ্টার কেনার পয়সা আছে? রিক্সা ভাড়াই তো দিতে পারি না। কিন্তু ওরা তো আমার নাম জানলো কি করে? আর সুইচ ব্যাংক? আরে বোকামে, আজকাল ডাটা হ্যাক হয়ে যায়। সিম কেনার সময় যে ফিঙ্গারপ্রিন্ট দেই, ওখান থেকেই সব লিক হয়। ওরা চৌধুরী, খান, আহমেদ সব নামেই ট্রাই করে। বাদ দাও তো এসব, খিদে পেয়েছে, নাস্তা দাও। লিজা নয়নের চোখের দিকে তাকায়। ছেলেটা এত সাবলীলভাবে মিথ্যা বলছে নাকি সত্যি এটা ফ্রড কল? কিন্তু কার্ডের নাম আর ফোনের নাম মিলে যাচ্ছে। এটা কি কাকতালীয়? নয়ন, তুমি যদি কোনো বিপদে জড়িয়ে থাকো আমাকে বলো, আমরা গরিব হতে পারি কিন্তু অসৎ টাকার লোভ আমাদের নেই। লিজা বিশ্বাস করো, আমি কোনো ইল্লিগাল কাজের সাথে জড়িত নই। আমি তোমাদের নয়ন, শুধু তোমাদের। প্লিজ মেহেরকে এসব বলে টেনশন দিও না, ওর প্রেশার বেড়ে যাবে। আচ্ছা বলবো না, কিন্তু আমার সন্দেহ এখনো যায়নি মিস্টার নয়ন আহমেদ। আমি চোখ রাখবো তোমার উপরে। চোখ রাখো, কিন্তু চোখে যেন ভালোবাসা থাকে, সন্দেহ না। লিজা রান্নাঘরে ফিরে যায়, কিন্তু তার মনের ঝড়টা থামে না। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই তার তদন্ত করবে। সন্ধ্যা 7টায় নয়ন মেহেরকে খুশি করার জন্য একটা নাটক সাজিয়েছে। সে তার এক বন্ধুকে, যে আসলে তার কোম্পানির এক ডিরেক্টরকে দিয়ে ফোন করিয়ে দাওয়াত দিয়েছে। মেহের আসতে চায়নি, তার শরীর ভারী, শাড়ি পরতে কষ্ট হয়, কিন্তু লিজা জোর করে তাকে রাজি করিয়েছে। তারা যখন সেরাটনের লবিতে ঢোকে তখন মেহের ভয়ে ভয়ে নয়নের হাত ধরে রাখে। তার পরনে সেই নীল শাড়িটা যেটা লিজা কিনে দিয়েছিল। লিজা পরেছে একটা ক্রিম কালারের গাউন, আর নয়ন একটা সাধারণ স্যুট ভাড়া করে পরেছে বলে দাবি করেছে। নয়ন, জায়গাটা তো অনেক বড়, আমাদের কি এখানে মানায়? দারোয়ান যদি বের করে দেয়? আরে না পাগল, আমার বন্ধু তানভীর খুব ভালো মানুষ, ওসব ব্যবস্থা করেছে, চলো। তারা যখন মেইন হলরুমের দিকে এগোচ্ছে তখন একজন স্যুটেড বুটেড ম্যানেজার দৌড়ে আসে। তার পেছনে দুজন ওয়েটার। ম্যানেজার বলল, ওয়েলকাম 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 স্যার, আমরা আপনাদেরই অপেক্ষায় ছিলাম, এদিকে আসুন প্লিজ। দেখছিস নয়নকে স্যার বলছে, কিরণকে কেউ এত খাতির করে? হয়তো তানভীর ভাই বলে রেখেছে তাই। আমার জামাইয়ের পার্সোনালিটি এমন যে সবাই সম্মান করতে বাধ্য। ভেতরে ঢুকে তারা দেখে এলাহি কারবার। বিশাল হল রুমে মাত্র কয়েকজনের গেস্ট। তানভীর, নয়নের সাজানো বন্ধু এগিয়ে আসে। তানভীরের পরনে দামি স্যুট। নয়নকে জড়িয়ে ধরে বলে, আরে দোস্ত কেমন আছিস? কতদিন পর দেখা। ভালো আছি দোস্ত, তুই তো বিদেশ থেকে ফিরলি শুনলাম। তানভীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, যা লিজা শুনতে পায়। সরি স্যার, ট্রাফিকের কারণে অ্যারেঞ্জমেন্টে একটু দেরি হয়ে গেল। স্যার, দোস্তকে কেউ কানে কানে স্যার বলে? পরিচয় করে দেই, এই হলো মেহের, আমার স্ত্রী, আর ও লিজা, আমার আরেক স্ত্রী। ভাবিরা আসসালামু আলাইকুম, প্লিজ বসুন। আজ স্পেশাল ডিনার আপনাদের জন্য, বিরিয়ানি, কাবাব আর ভাবি আপনার জন্য স্পেশাল চালতার আচার আনিয়েছি। চালতার আচার? আপনি জানলেন কি করে? আমার চালতা খেতে ইচ্ছে করছিল। ওই যে নয়ন বলছিল, বসুন প্লিজ। খাবার টেবিলে বসার পর লিজা খেয়াল করে ওয়েটাররা খাবার পরিবেশন করার সময় নয়নের গ্লাসটা টিস্যু দিয়ে ধরে খুব সাবধানে পানি ঢালছে। এমন প্রোটোকল শুধু ভিআইপিদের দেওয়া হয়। খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো। তানভীর ভাই, আপনি কি করেন বিদেশে? আমি 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 ওই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, ছোটোখাটো। ছোটোখাটো বিজনেসে শেরাটনে এত বড় হলরুম বুক করা যায়? আর আপনার হাতে যে ঘড়িটা, ওটা তো রোলেক্স না? হ্যাঁ, দাম তো মিনিমাম 10 লাখ টাকা। না না, এটা রেপ্লিকা, নিউ মার্কেট থেকে কেনা। নয়নের মতো আমিও সস্তায় ব্যবহার করি। লিজা, তুই মানুষকে এত জোর করিস কেন? খাচ্ছিস খা। আহা, আচারটা যা হয়েছে না। নয়, তুমিও নাও। তুমি খাও মেহের, তোমার ভালো লাগছে, এটাই আমার শান্তি। লিজা মেহেরকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, দোস্ত, তোর জামাইকে সবাই এত সম্মান করছে কেন রে? আর তানভীর ভাই বারবার নয়নের দিকে তাকাচ্ছেন পারমিশন নেওয়ার মতো, বিষয়টা নর্মাল না। আমার জামাইয়ের ব্যক্তিত্বই এমন। টাকা নেই তো কি হয়েছে, মানুষটা তো রাজা, রাজার মতোই সম্মান পায়। তুই বেশি গোয়েন্দাগিরি করিস না তো। লিজা চুপ করে যায়, কিন্তু তার চোখ এড়ায় না যে নয়ন ইশারা করতেই ওয়েটাররা দৌড়ে আসছে।
বিল দেওয়ার সময় তানভীর বল, আরে বিল তো আমি দিব, তোমরা গেস্ট। লিজা দেখে তানভীর কোনো কার্ড বা ক্যাশ বের করলো না, শুধু একটা স্লিপে সাইন করে দিল। স্লিপে কোম্পানির নাম লেখা, অন্তর গ্রুপ কর্পোরেট অ্যাকাউন্ট। লিজা এবার 100% নিশ্চিত হয়ে যায় নয়নী অন্তর গ্রুপের কেউ, হয় মালিক না হয় মালিকের খুব কাছের কেউ। রাত 11:30। বাসায় ফেরার জন্য তানভীর একটা দামি টয়োটা প্রাডো গাড়ি দিয়ে এসেছে। এসি গাড়ি, নরম সিট। মেহের আরামে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, তার মুখে তৃপ্তির হাসি। নয়ন সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছে, লিজা মেহেরের পাশে। গাড়ির ভেতরটা খুব নীরব। লিজা জানালার বাইরে তাকিয়ে শহরের আলো দেখছে। তার মাথায় ঘুরছে ব্ল্যাক কার্ড, সুইস ব্যাংক, হেলিকপ্টার, শেরাটনের রাজকীয় ব্যবহার, এ চৌধুরী। সব সুতো মিলে এক জায়গায় যাচ্ছে। নয়ন আহমেদ অন্তর। মেহের চোখ বন্ধ রেখেই বলে, নর, আজকের দিনটা খুব সুন্দর ছিল। কতদিন পর পেট ভরে ভালো মন্দ খেলাম। তানভীর ভাইকে থ্যাঙ্কস দিও। তোমার ভালো লেগেছে তাতে আমি খুশি। কাল থেকে আবার সেই ডাল ভাত কিন্তু। হোক ডাল ভাত, সাথে তুমি আছো, লিজা আছে, আমার বাবু আছে, আর কি লাগে। বাসায় ফেরার পর মেহের ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। লিজা বারান্দায় দাঁড়িয়ে আছে। নয়ন এসে লিজার পাশে দাঁড়ায়। কি ভাব চলেছে? আজও কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না নয়ন, আমি আমি নিশ্চিত হতে চাইছি তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ না তো। আমরা কিন্তু তোমাকে টাকার জন্য ভালোবাসিনি। মেহি তোমাকে ভালোবেসেছিল যখন তোমার কিছু ছিল না, আর আমি তোমাকে ভালোবেসেছি তোমার সততা দেখে। কিন্তু আজ মনে হলো তোমার এই দরিদ্রতা একটা নাটক। নয়ন লিজার চুলে হাত বুলিয়ে দিয়ে গভীর গলায় আবেগ। নাটক বলো আর বাস্তবতা বলো, একটা কথা বলি সত্যি, আমি তোমাদের ভালোবাসি। কিছু কিছু সত্য সময় হলেও সুন্দর, অসময়ে সত্য প্রকাশ পেলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। কি শিষ্যত্ব? তুমি কি কোনো ফেরারি আসামি, নাকি কোনো রাজা যে ছদ্মবেশে ঘুরছো? আমি যেই হই না কেন, আমি তোমাদের স্বামী, তোমাদের সন্তানের বাবা। শুধু এটুকু জেনে রেখো, আমি তোমাদের ঠকাবো না। খুব শীঘ্রই সব জানতে পারবে, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো। অপেক্ষা করবো নয়, কিন্তু মনে রেখো মেহের খুব সেন্সিটিভ। ও যদি জানতে পারে তুমি ওর সাথে মিথ্যে বলেছো, ও ভেঙে পড়বে। ওর বিশ্বাসের অমর্যাদা করো না। করবো না, চলো ঘুমাবে, রাতে অনেক হলো। লিজা নয়নের বুকে মাথা রেখে ঘরে ঢোকে। বাইরে আকাশের মেঘ ডাকছে একটা ঝড়ের পূর্বাভাস। এই ঝড় কি তাদের সংসার তছনছ করে দেবে, নাকি নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে? লিজার মনে হয় এই সাধারণ মানুষটার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল রহস্য, যা উন্মোচন হলে আমাদের পায়ের নিচে মাটি সরে যাবে। এভাবেই কেটে যায় আরো কয়েকটি মাস। হঠাৎ এক গভীর রাতে পুরান ঢাকার অলিগলি নিস্তব্ধ, শুধু দূরের কোনো এক কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মেহেরের তীব্র ব্যথায় কোকি ওঠার শব্দে সেই নিস্তব্ধতা ভাঙে। মেহের বিছানায় ব্যথায় মোচড় দিচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। লিজা আর নয়ন দিশাহারা হয়ে পড়েছে। মেহের পেট চেপে ধরে আর্তনাদ করে, আহ মাগো, নয়ন, লিজা, আমি আর পারছি না। মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে বের হয়ে আসবে। আল্লাহ, আমাকে নাও। লিজা মেহেরের হাত ধরে ঘাম মুছিয়ে দিতে দিতে বলে, মেহের, একটু ধৈর্য ধর বোন, ভয় পাস না, আমরা আছি। নয়ন, কি দেখেছেন দাঁড়িয়ে? অ্যাম্বুলেন্সটা ডাকুন এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি, তোমরা চিন্তা করো না। নয়ন ফোনটা তুলে ডায়াল প্যাড হাতে নেয়। চরম উত্তেজনা তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সে ভুলে যায় যে সে এখন গরিব নয়ন। তার অবচেতন মন অভ্যাসবশত তার পার্সোনাল ইমার্জেন্সি কোড ডায়াল করে ফেলে, 999 চৌধুরী মেডিকেল। কোড রেড, লোকেশন লালবাগ, ইমিডিয়েট ইভ্যাকুয়েশন দরকার, পেশেন্ট প্রেগনেন্ট, টিপিক্যাল লেবার পেইন, মুভ ফাস্ট। নয়ন, আপনি কাকে কোড রেড বলছেন? সরকারি অ্যাম্বুলেন্স কি কোড লাগে? না মানে ওরা তো সরকারি, জোর দিয়ে না বললে আসতে চায় না, তাই একটু ভাব নিলাম আর কি। মাত্র 8 মিনিটের মাথায় গড়ির মুখে সাইরেনের শব্দ শোনা যায়। তবে এই সাইরেন সাধারণ অ্যাম্বুলেন্সের মতো ভাঙা গলায় নয়, অত্যন্ত তীক্ষ্ণ ও আধুনিক। জানালার ফাঁক দিয়ে দেখা যায় নীল ও লাল আলোর ঝলকানি। চলে এসেছে। নয়ন, ধরুন মেহেরকে। তারা ধরাধরি করে মেহেরকে নিচে নামায়। গড়ির মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা রঙের মার্সিডিজ স্প্রিন্টার অ্যাম্বুলেন্স। গায়ে লেখা লাইফ সাপোর্ট ইউনিট অ্যাডভান্সড।
অ্যাম্বুলেন্স থেকে 2জন ডাক্তার এবং 3জন নার্স আধুনিক ইউনিফর্ম পরে দৌড়ে নামে। তাদের হাতে পোর্টেবল স্ট্রেচার ও মনিটর। ডাক্তার নয়নের সামনে এসে মাথা একটু নিচু করে বলে, পেশেন্ট কোথায়? কুইক, অক্সিজেন মাস্ক লাগাও, স্ট্রেচার রেডি করো। লিজা চোখ বড় বড় করে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকায়। ভেতরে মিনি আইসিইউ সেট আপ, এসি চলছে, মনিটরে গ্রাফ উঠছে। নয়ন, এটা কি সরকারি অ্যাম্বুলেন্স? দেখে তো 5 স্টার হসপিটালের কেবিন মনে হচ্ছে। হয়তো হয়তো সরকার নতুন কোনো প্রজেক্ট চালু করেছিল, গরিবদের জন্য স্পেশাল সার্ভিস। এখন ওসব দেখার সময় নেই, উঠো গাড়িতে। নয়ন, টাকা? এত ভালো গাড়ি ভাড়া তো অনেক হবে, আমাদের কাছে তো টাকা নেই। নয়ন মেহেরের কপালে চুমু খেয়ে হঠাৎ খুব গম্ভীর ও ভারী গলায় বলে ওঠে, যা ডাক্তারদের উদ্দেশ্য করে, টাকা নিয়ে ভাবতে হবে না, শি ইজ ইন পেইন, ডু সামথিং। ড্রাইভার, গাড়ির জন্য জাখুনি না খায়, যদি একটা জাখুনি লাগে আমি কিন্তু। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা উঠুন। গাড়ি তীব্র গতিতে হাসপাতালের দিকে ছুটে চলে। লিজা নয়নের দিকে তাকায়। এই মুহূর্তে নয়নকে আর সেই ভীতু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো সেনাপতি যে তার স্ত্রীকে বাঁচাতে যুদ্ধ ঘোষণা করেছে। কিছুক্ষণের মধ্যে মেহেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নর্মাল ডেলিভারি সম্ভব নয়, ইমার্জেন্সি সিজার করতে হচ্ছে। বাইরের করিডোরে লিজা আর নয়ন বসে আছে। হাসপাতালের এই ফ্লোরটা সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে নয়নের নির্দেশে, যাতে কেউ বিরক্ত না করে। লিজা অঝরে কাছে। নয়ন, মেয়ের কিছু হবে না তো? ও যা যেতে মেয়ে, যদি জ্ঞান না ফেরে? আমার খুব ভয় করছে। আমার বাবাও তো এভাবেই চলে গেলেন। লিজা শক্ত হোক, মেহের একা নয়, ওর সাথে আমাদের ভালোবাসা আছে, আর আল্লাহ তো আছেন। দেখবে একটু পরেই ও আমাদের বকাঝকা শুরু করবে। জানেন, ও আমাকে বলেছিল যদি ওর কিছু হয়ে যায় আমি যেন বাবুকে দেখে রাখি। কেন বললো এমন কথা? পাগল মেয়ে একটা, কিছু হবে না ওর। হঠাৎ ওটির দরজা খুলে একজন নার্স হাসি মুখে বেরিয়ে আসে। তার কোলে তোয়ালেতে মোড়ানো একটা ছোট্ট শিশু। অভিনন্দন, ছেলেবাবু হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সত্যি? আমার বোন ঠিক আছে? জি, উনি এখন ঘুমাচ্ছেন। এই নিন বাবুকে। লিজা কাঁপা কাঁপা হাতে শিশুটিকে করে নেয়। শিশুটি চোখ বন্ধ করে আছে। গায়ের রং একদম মেহেরের মতো ফর্সা, আর নাকটা নয়নের মতো খাড়া। লিজার বুকের ভেতর এক অদ্ভুত মাতৃত্বের বান ডাকে। সে জানতো সে কখনো মা হতে পারবে না, কিন্তু এই শিশুটিকে কোলে নেওয়ার পর তার মনে হলো এই রক্ত মাংস তার নিজেরই। লিজা বাচ্চাটার গালে আলতো করে গাল লাগিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, ওলে বাবলে, তুই এসেছিস? আমি তোর খালামণি। না না, আমি তোর ছোট মা। দেখো নয়ন, একদম আপনার মতো হয়েছে। নয়ন এগিয়ে এসে ছেলের কপালে আলতো করে চুমু খায়। তার চোখ ভিজে আছে আনন্দের অশ্রুতে। সে লিজার দিকে তাকায়, লিজার চোখেও জল। লিজা, আজ থেকে এই বাচ্চার মা শুধু মেহের নয়, তুমিও। আল্লাহ তোমাকে মা ডাক শোনার সুযোগ করে দিয়েছেন। এই বাচ্চা তোমার কোলেই বড় হবে। সত্যি বলছে নয়ন? মেয়ে রাগ করবে না তো? রাগ করবে কেন? ও তো জ্ঞান ফেরার আগেই বলে গিয়েছিল লিজা যেন আমার ছেলেকে দেখে রাখে। তুমি ওর ছোট মা। লিজা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে। তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা আজ পূর্ণ হলো। হাসপাতালের করিডোরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এক নতুন সকাল, নতুন আশা। এই ঘটনার 7 দিন পর, হাসপাতাল থেকে ফেরার পর 7 দিন কেটে গেছে। মেহের এখন কিছুটা সুস্থ বিছানায় হেলান দিয়ে বসে আছে। লিজা বাচ্চাকে ফিডারে দুধ খাওয়াচ্ছে। নয়ন পাশে বসে মেহেরের চুলে তেল মেখে দিচ্ছে। বাইরের আকাশটা আজ মেঘলা, ঘরে এক অদ্ভুত প্রশান্তি। লিজা, বাবুকে দে, আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা মেহের? শরীর খারাপ লাগছে? না রে নয়, তুমিও বসো। আজ একটা সত্যি কথা বলা দরকার, অনেকদিন বুকে চেপে রেখেছি। নয়ন মেহেরের হাত ধরে। কি কথা মেহের? তোমাকে খুব সিরিয়াস মনে হচ্ছে। লিজা, তুই কি জানিস কেন তোকে আমি জোর করে আমার সতীন বানিয়েছিলাম? কেন নিজের স্বামীকে তোর সাথে ভাগ করে নিলাম? কেন? তুই বলেছিলি আমার নিরাপত্তার জন্য চাচারা সাথে আমাকে। ওটা তো একটা কারণ ছিল, কিন্তু আসল কারণটা অন্য। তুই মনে করে দেখ, বিয়ের আগে তুই একবার অসুস্থ হয়ে পড়েছিলি। আমরা গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে, কিন্তু ডক্টর তো বলেছিল নর্মাল হরমোনাল সমস্যা। ডাক্তার তোকে মিথ্যে বলেছিল লিজা।
রিপোর্টটা আমি লুকিয়ে ফেলেছিলাম। রিপোর্টটা লেখা ছিল তুই কনসেপ্ট করতে পারবি না, তোর জরায়ুতে জন্মগত সমস্যা আছে, তুই কোনোদিন মা হতে পারবি না। লিজার হাত থেকে ফিরারটা পড়ে যায়, সে পাথরের মতো জমে যায়। কি বলছিস তুমি? আমি আমি মা হতে পারবো না? হ্যাঁ রে বোন, আমি জানতাম যদি তোর বিয়ে অন্য কোথাও হয় আর শ্বশুর বাড়ির লোক জানতে পারে তুই বন্ধা, ওরা তোকে তাড়িয়ে দেবে, তোর চাচারা তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তোর জীবনটা নরক হয়ে যেত। নয়ন স্তব্ধ হয়ে শোনে, সে মেহেরের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকে। এই মেয়েটার মনের গভীরতা সাগরের চেয়েও বিশাল। মেহের, তুমি এত বড় কথা লুকিয়ে রেখেছিলে? আমি চাইনি আমার বোনটা একা থাকুক, নিঃসন্তান হয়ে ধুকে ধুকে মরুক, তাই আমি নয়নকে রাজি করিয়েছিলাম। আমি জানতাম নয়ন তোকে সম্মান দেবে, আর আমার ছেলে ও তো তোরই ছেলে লিজা, তুই ওকে মানুষ করবি, তোর কোলে ও বড় হবে, তোর মা হওয়ার স্বাদ পূরণ করতে আমি এই স্যাক্রিফাইস করেছিলাম। লিজা ছুটে এসে মেয়েরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মেয়ের, তুই আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি? নিজের সংসার ভাগ করে নিলি শুধু আমাকে মা বানানোর জন্য? আমি তোকে ভুল বুঝেছিলাম রে, আমি ভেবেছিলাম তুই হয়তো টাকার জন্য। পাগলি, টাকার জন্য মানুষ স্বামী ছাড়ে ভাগ করে না। আমি তোকে ভালোবাসি লিজা, আমার সতীন না, আমার বোন। আজ থেকে আমার ছেলে তোরও ছেলে। নয়ন চোখের পানি মুছতে মুছতে ভাবে, আমি টাকার পাহাড় গড়েছি, 1000 কোটি টাকার মালিক আমি, কিন্তু এই দুই নারীর মনের যে ঐশ্বর্য, তার কাছে আমার সব সম্পদ তুচ্ছ। আমি ধন্য যে আমি এদের স্বামী। তিনজনে মিলে এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে যায়। কান্নার রোল থামলে ঘরে নেমে আসে এক অনাবিল শান্তি। বাচ্চারা তখনও লিজার করে ঘুমাচ্ছে, যেন সে জানে তার দুই মায়ের ভালোবাসার ছায়া সে কতটা নিরাপদ। পরদিন সকাল 10টায় হঠাৎ বাইরে হট্টগোল। বাড়িওয়ালা কাশিম মেয়ে এসে চেঁচামেচি শুরু করেছে, তার সাথে কয়েকজন লোক। মেহের বিবি, ও মেহের বিবি, ঘর ছাড়েন, আইসকাই ছাড়েন, আমি এই বিল্ডিং ভাঙ্গা শপিং মল বানামো, কন্ট্রাক্টর আইয়া পড়ছে। কাশিম ভাই, কি বললেন? আমার বাচ্চাটা মাত্র কয়েকদিনের, এখন আমি কোথায় যাব? এইটা আমি জানি না, 3 মাসের ভাড়া বাকি। আপনার জামাই তো 1 নম্বরের ফকির নির্পুত, কালকের মধ্যেই ঘর না ছাড়লে মাল সাবান রাস্তায় ফালাইয়া দেবো। মুখ সামলে কথা বলবেন। কার মান সম্মান রাস্তায় ফেলবেন? পুলিশ ডাকবো নাকি? পুলিশ ডাইকা লাভ নাই, আমার লোক আছে, কাল সকালেই বুলডোজার চলবো। মেহের ভয়ে কাঁপছে, লিজা চিন্তিত, সদ্যজাত বাচ্চা নিয়ে কোথায় যাবে তারা? এই শহরে মাথা গোজার ঠাঁই পাওয়া কি এত সহজ? নয়ন তখন বাজার থেকে ফিরছিল। সব শুনে সে একটুও বিচলিত হলো না, বরং তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তোমরা চিন্তা করো না, বাড়িওয়ালা যখন থাকতে দেবে না তখন থাকবো না, কাল সকালেই আমরা নতুন বাসায় যাব। নতুন বাসা? এই বাজারে বাসা কোথায় পাবো? আর অ্যাডভান্স দেওয়ার টাকা কই? আমার বসের একটা খালি প্লেট আছে গুলশানে, বস বলেছে ওখানে কেয়ারটেকার দরকার, আমরা আপাতত ওখানেই থাকবো। অনেক বড় বাসা, আলো বাতাস আছে, মেহেরের আর বাবুর জন্য ভালো হবে। যাক বাবা, কেয়ারটেকার হলেও সমস্যা নেই, অন্তত ছাদ তো পাবো। তুমি বসকে রাজি করিয়েছ? বস তো আমাকে ছেলের মতন দেখে, রাজি না হয়ে উপায় আছে? গুলশানের ফ্ল্যাট, কেয়ারটেকার? নয়ন, গল্পটা কি বিশ্বাসযোগ্য, নাকি কাল সকালে আমরা কোনো জাদুর প্রসাদে ঘুম ভাঙবো? বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেই তো জীবন, লিজা। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। লিজা নিশ্চিত কাল বড় কিছু ঘটতে যাচ্ছে। সে তার দামি গহনা আর শাড়িগুলো খুব যত্ন করে গুছিয়ে নেয়, আর মেহের তার সামান্য সংসার গোছাতে ব্যস্ত। সে জানে না এই জরাজীর্ণ সংসার তাকে আর কখনো দেখতে হবে না। পরদিন সকাল 10টায় মেহের, লিজা আর নয়ন তৈরি। তাদের সামান্য 2-3টা ব্যাগ বারান্দায় রাখা। বাচ্চাটা লিজার কোলে, মেহের বারবার বাড়িটার দিকে তাকাচ্ছে, পুরনো মায়ার টানে। হঠাৎ গলির মুখে এক বিশাল হট্টগোল শুরু হয়। এলাকাবাসী সব ভিড় করে দাঁড়িয়েছে। ধুলো উড়িয়ে 3টি চকচকে কালো ল্যান্ড ক্রুজার, প্রাডো আর মাঝখানে একটি মার্সিডিজ বেঞ্চ মেব্যাচ এসে থামে তাদের জরাজীর্ণ গেটের সামনে। গাড়িগুলোর কাছে কালো টিন্ট করা, ভেতরে কিছু দেখা যায় না। এটা কারা? নয় পুলিশ? বাড়িওয়ালা কি পুলিশ ডেকে আনলো? ল্যান্ড ক্রুজার, মেব্যাচ, এগুলো তো মিনিস্টাররা ব্যবহার করতে পারে না। নয়ন, গাড়িগুলো থামতেই চারপাশ থেকে কালো স্যুট পরা, চোখে সানগ্লাস আর কানে ইয়ারপিস লাগানো 8জন বডিগার্ড নেমে আসে। তাদের কোমরে পিস্তল,
তারা অত্যন্ত ক্ষিপ্র গতিতে পজিশন নেয় এবং ভিড় সরিয়ে দেয়। একজন চিফ সিকিউরিটি অফিসার এগিয়ে এসে নয়নের সামনে সোজা হয়ে দাঁড়ায় এবং এক মিলিটারি কায়দায় সেলুট দেয়। গুড মর্নিং স্যার, স্কোয়াড রেডি, রুট ক্লিয়ার করা হয়েছে, প্লিজ গাড়িতে উঠুন। স্যার, নয়, এরা তোমাকে স্যার বলছে কেন? তুমি কি কোনো বড় ক্রিমিনাল নাকি? নয়ন মেহেরের হাত আলতো করে ধরে। তার দাঁড়ানোর ভঙ্গি মুহূর্তেই বদলে যায়। কাজ সোজা, চোখে মুখে সেই অসহায় ভাব গায়ে। তার চোখে এখন সিংহের মতো তেজ। ভয় পেও না মেহের, এরা আমার লোক, চলো। আমি জানতাম এই লোকটা সাধারণ লোক। একজন বডিগার্ড দৌড়ে এসে মার্সিডিজের দরজা খুলে দেয়। নয়ন লিজা আর মেহেরকে ইশারা করে গাড়িতে উঠতে। মেহের স্বপ্নের ঘোর গাড়িতে ওঠে। এলাকাবাসী, মকবুল, চায়ের দোকানদার সবাই হা করে তাকিয়ে আছে। তাদের ফকির নির্পুত নয়ন আজ রাজার মতো চলে যাচ্ছে। গাড়ির ভেতরটা কোনো 5 স্টার হোটেলের লাউঞ্জ থেকে কম নয়। এসি চলছে, মৃদু ল্যাভেন্ডারের সুগন্ধি। মেহের আর লিজা কোনো কথা বলতে পারছে না। ড্রাইভার গ্লাভস পরা হাতে গাড়ি চালাচ্ছে। গাড়িগুলো গুলশানের সবচেয়ে উঁচু এবং আইকনিক বিল্ডিং অন্তর চৌধুরী টাওয়ারের সামনে এসে থামে। 65 তলায় বিল্ডিং। গেটের সামনে শত শত কর্মচারী লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে ফুলের তোড়া। গাড়ি থামতেই নয়ন নামে। সাথে সাথে শত শত কর্মচারী একযোগে মাথা নত করে বলে, ওয়েলকাম ব্যাক স্যার। লিজা, নয়নের বসের মনে হয় অনেক টাকা। আমাদের কেয়ারটেকার হিসেবে রাখবে তো, নাকি এত বড় বিল্ডিংয়ে আমরা হারিয়ে যাব? তোর বোকামি আর গেল না মেহের, দেখি না কি হয়। নয়ন তাদের নিয়ে প্রাইভেট লিফটে ওঠে। লিফটে চোখের পলকে 65 তলায় উঠে যায় পেন্ট হাউস। দরজা খুলতেই মেহেরের চোখ ছানা ভরা। পুরো ফ্লোরটা কাচের তৈরি, যেখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। ভেতরে সোনা আর মার্বেল পাথরের কারুকাজ। নয়ন সোফায় বসে একটা রিমোট চেপে দেয়। বিশাল 100 ইঞ্চি স্ক্রিনে নিউজ চ্যানেল চালু হয়। ব্রেকিং নিউজ। দীর্ঘ 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে ফেললেন বাংলাদেশের শীর্ষ ধনী ও শিল্পপতি অন্তর চৌধুরী, যিনি সবার কাছে নয়ন নামে পরিচিত ছিলেন। তিনি জানালেন তিনি ছদ্মবেশে ছিলেন নিজের জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার জন্য। আজ তিনি তার 2 স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এসেছেন। স্ক্রিনে নয়নের ছবি ভেসে ওঠে। কুট্টায় পরা আভিজাত্যে ভরা চেহারা। মেহেরা লিজা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, আর একবার রক্ত মাংসের নয়নের দিকে। মেহেরের হাত থেকে পানির গ্লাসটা পড়ে চুরমার হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না তার স্বামী, যাকে সে রোজ সকালে পচা আলুর জন্য বকত, ভাড়া টাকার জন্য অপমান করত, সে দেশের শীর্ষ ধনী। নয়ন তাদের সামনে এসে দাঁড়ায়। সে তাদের গায়ের সেই পুরনো সুতির শার্টটা খুলে ফেলে। ভেতর থেকে বেরিয়ে আসে দামি ইতালিয়ান ব্র্যান্ডের সিল্কের শার্ট। একজন অ্যাসিস্ট্যান্ট এসে তার গায়ে একটা ভেলভেটের কোট পরিয়ে দেয়। নয়ন চশমাটা খুলে ফেলে। নয়ন মেহের আর লিজার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। মেহের, লিজা, আমাকে মাফ করে দিও। আমি নয়ন আহমেদ নই, আমি অন্তর চৌধুরী। আমার বাবার 1000 কোটি টাকার সম্পত্তি ছিল, কিন্তু আমার জীবনে ভালোবাসা ছিল না। সবাই শুধু আমার টাকা ভালোবাসত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ছদ্মবেশে আমার জীবনসঙ্গী খুঁজবো, এমন কাউকে যে আমার টাকাকে নয়, আমার আত্মাকে ভালোবাসবে। তুমি তুমি অন্তর চৌধুরী, এই হসপিটালের মালিক, এই টাওয়ারের মালিক, আর আমি তোমাকে। হ্যাঁ মেহের, তুমি দারিদ্র্যের মধ্যেও আমাকে ছেড়ে যাওনি। তুমি আমাকে অপমান করেছো অভাবে পড়ে, কিন্তু ডিভোর্স দাওনি। তুমি বাবার কথা ভেবে সংসারের মায়ায় আমার সাথে ছিলে। আর লিজা, তুমি আমার সততা দেখে আমাকে ভালোবেসেছো, আমার টাকা দেখে নয়। তোমরা দুজনেই আমার পরীক্ষায় পাশ করেছো। আমি জানতাম তুমি সাধারণ কেউ নও। তোমার এই ব্ল্যাক কার্ড, সুইস ব্যাংকের ফোন সব সত্যিই ছিল। হায় আল্লাহ, আমি তোমাকে কত গালি দিয়েছি, তোমাকে দিয়ে ঘর মুছিয়েছি। এখন আমার কি হবে? তুমি আমাকে জেলে দিবা? জেল দেব কেন? তুমি তো আমার রানী। রানীরা রাজাকে শাসন করতেই পারে। কিছুক্ষণ পর নয়ন তার ছেলেকে করে নেয়। বাচ্চাটা এখন মখমলের বিছানায় শুয়ে আছে। শোনো, এই সাম্রাজ্য, এই টাকা, এই ক্ষমতা সব আজ থেকে তোমাদের। তোমাদের 2 সতীনের রাজত্ব আজ থেকে শুরু। লিজা, তোমার বাবার কোম্পানি আমি কালই কিনে নিয়েছি, ওটা এখন তোমার নামে। আর মেহের, তোমার নামে আমি এতিমখানা আর হাসপাতাল করে দিয়েছি। দেখ মেহের, তুই চেয়েছিলি কেয়ারটেকার হতে, আর হয়ে গেলি মহারানী। তোর পচা আলুর দিন শেষ। দাঁড়ো,
আগে ওই মিথ্যুকটাকে শায়েস্তা করি। এত বড় নাটক আমাকে দিয়ে বাসন বাজিয়েছে, আজ রাতে এর খবর আছে। আবার অত্যাচার? আমি তো ভাবলাম বড়লোক হওয়ার পর মাহ পাবো। হ্যাঁ, মা পাবে না, তবে এবার অত্যাচারটা হবে রাজকীয়। হেলিকপ্টার হানিমুন হবে, আর সেখানে শুধু আমরা তিনজন। কিছুক্ষণ পর ছাদের ওপর বিশাল হেলিপ্যাড, সেখানে নয়নের ব্যক্তিগত হেলিকপ্টার ব্লুবার্ড অপেক্ষা করছে। বাতাসের তোড়ে মেহের আর লিজার দামি শাড়ির আঁচল উঠছে। নয়ন মাঝখানে, দুই হাতে দুই স্ত্রী আর লিজার করে তাদের সন্তান। তার হেলিকপ্টারে উঠে হেলিকপ্টারটি ধীরে ধীরে নীল আকাশের দিকে উড়ে যায়। নিচে পড়ে থাকে ঢাকা শহর, তাদের সেই পুরনো টিনের ঘর, অভাবের স্মৃতি। আর সামনে অপেক্ষা করছে অফুরন্ত ভালোবাসা, সুখ আর এক রাজকীয় জীবনের নতুন অধ্যায়। সমাপ্ত।